ফোর্থ সেম, আদার দ্যান সিও হলে ফার্স্ট সেম, মানে এত এত বেশি অ্যাকচুয়ালি তোমার সিলেবাস না। তুমি যদি ঠিক ঠিক করে করতে চাও, মানে রীতিমতো মানে ব্যাপারটা খুব মানে এর ব্যাপার চ্যালেঞ্জিং আর কি। হাজির হলো আবার ঠিক আছে এনআরসি। আমরা আজকে 9 নম্বর ক্লাস। আমি প্রথমে ভাবলাম যে এটা কিছুটা পজ রেখে সলিড স্টেটটা কিছুটা করে দেবো কিনা। আবার সলিড স্টেটটার আবার যেটা সমস্যা সেটা হচ্ছে ক্যালকাটায় ফোর্থ সেমিস্টারে আছে, আদার দ্যান ক্যালকাটা ফিফথ সেমিস্টারে আছে। এই ক্লাসটা তো সবাইয়ের জন্য কমন ক্লাস, তাহলে এই ক্লাসে সবাই মানে ক্লাসটাকে করবে সেরকম একটা করা উচিত আর। আর এই রবিবার থেকে আমি আবার ওই কোয়ান্টামের যেটা মানে আদার দ্যান সিউ যে কোয়ান্টামের যে পরের পার্টটা আছে, এই রবিবার থেকে আমি এটা শুরু করবো। হ্যাঁ, আর এমনি যারা সিউ কোয়ান্টাম তাদের তো অফলাইনে রবিবার আর অনলাইনে সোমবার হচ্ছে। হ্যাঁ, এই সপ্তাহে আমি অফলাইনেও পড়াবো আর কি। অফলাইনে গত 2 দিন পড়াইনি, একদিন তো প্রচণ্ড গরম টানের ব্যাপার ছিল, আর পরের দিন সব বললো বাড়ি টাড়ি গেছে। হ্যাঁ, অনেকে আমাকে বললো যে করতে মানে যদি এই ক্লাসটা অনলাইনে করে নিতে পারি আর কি। ঠিক আছে, একসাথে করে দিলাম। চলো, আচ্ছা আগের দিনের কিছু ডাউটস থাকলে বলে নাও। আগের দিন পর্যন্ত পড়াশোনায় কারো কোথাও কিছু অসুবিধা আছে কি? আর কোনো অসুবিধা আছে? তাহলে আমরা শুরু করি তাহলে। তাহলে আজকে আমরা যে জিনিসগুলো নিয়ে আলোচনা করব সেটা মূলত হচ্ছে, এটা আমি ডাকি হচ্ছে বাইনারি সলিউশন। আজকে আলোচনাটা পুরোটাই হবে যে বাইনারি সলিউশন নিয়ে। আচ্ছা তুমি একটা জিনিস খেয়াল করো যে আমরা যেরকম ভাবে পড়ছি সেটা যদি পরপর পরপর করে দেখো, একদম শুরুতে আমরা আচ্ছা কিছু বেসিক প্রিন্সিপালস তো প্রথমে বলে নিয়েছি, সেটা মিটেই গেল। তারপরে আমরা যেটা করেছিলাম সেটা হচ্ছে যে যেটা পিওর সাবস্টেন্স তার ফেজ ডায়াগ্রাম ফেজ ট্রানজিশন নিয়ে আলোচনা করা হয়েছে। অথবা H2O জলকে তুমি নিয়েছো একটাই কেমিক্যাল কনস্টিটিউয়েন্ট বা একটাই কম্পোনেন্ট, সেখানে সলিড থেকে লিকুইড, লিকুইড থেকে ভেপার, সলিড ভেপার, এই যে বিভিন্ন রকমের ইকুইলিব্রিয়াম ইত্যাদি নিয়ে কথাবার্তা হয়েছে। সেই কনটেক্সটে ক্ল্যাপেরান ইকুয়েশন, ক্লসিয়াস-ক্ল্যাপেরান ইকুয়েশন এইসব নিয়ে আমরা আলোচনা করেছি। সেখানে প্রেসার টেম্পারেচার ফেজ ডায়াগ্রাম নিয়ে কথাবার্তা বলা হয়েছে, মিউটি ফেজ ডায়াগ্রাম নিয়ে কথাবার্তা বলা হয়েছে। সেইটা একটা পার্ট যেটা আমাদের হয়ে গেছে। আর আমি আবার বলছি যে কমন যে জিনিস যেগুলো আলোচনা করার কথা আর কি, ফেজ কি, কম্পোনেন্ট কি, ডিগ্রিজ অফ ফ্রিডম কি, গিভস ফেজ রুল, অর্ডার অফ ফেজ ট্রানজিশন, এইসব যে জিনিসপত্রগুলো আর কি সেগুলো তো অলরেডি বলা হয়েছে। তারপরে আমি যেগুলো বলছি আর কি সেটা হচ্ছে প্রথমে পিওর সাবস্টেন্স, তার ফেজ ডায়াগ্রাম ফেজ ট্রানজিশন ইত্যাদি নিয়ে আলোচনা হয়েছে। তারপর আমি যখন কোয়ালিটেটিভ প্রপার্টিতে চলে এলাম, কোয়ালিটেটিভ প্রপার্টিজ কোন টাইপের সিস্টেম নিয়ে কথাবার্তা বলছে। দেখো ওটা স্টার্টিংই হচ্ছে এরকম একটা জায়গা থেকে যে একটা নন ভোলাটাইল সলিউট একটা ভোলাটাইল সলভেন্টে অ্যাড করছো, তার জন্য ভেপার প্রেসার কমে যাচ্ছে, এরকম একটা জায়গা থেকে গল্প স্টার্ট। অর্থাৎ তুমি এক্ষেত্রে যে সলিউশনটাকে বা লিকুইড ফেজটাকে কনসিডার করছো, সেই লিকুইড ফেজটা অ্যাকচুয়ালি একটা সলিউশন যেখানে সলভেন্ট আছে সলিউট আছে। কিন্তু ভেপার ফেজ যেটা তুমি কনসিডার করছো সেখানে কিন্তু সলিউট যায়নি, শুধুমাত্র সলভেন্ট গেছে। কেন সলিউট যায়নি? কারণ সলিউটটা কিন্তু নন ভোলাটাইল ধরে নিয়েছে। আচ্ছা এবারে এখন আমাদের আলোচনাটা হবে যদি এরকম কাউকে তুমি নাও যে মানে কোনো একটা ভোলাটাইল সলভেন্ট আছে, সেখানে একটা ভোলাটাইল সলিউটই আমি অ্যাড করলাম। তাহলে ভোলাটাইল সলভেন্ট সেখানে আমি একটা ভোলাটাইল সলিউটই অ্যাড করছি, যাতে করে হচ্ছে লিকুইড ফেজটা যেমন টু কম্পোনেন্ট, ভেপার ফেজটাও হচ্ছে টু কম্পোনেন্ট। তাহলে সেই ধরনের সিস্টেমকে অ্যাকচুয়ালি বলা হবে বাইনারি সলিউশন। ঠিক আছে, তাহলে বাইনারি সলিউশন বেসিক্যালি অল অ্যাবাউট যে একটা ভোলাটাইল সলভেন্ট একটা ভোলাটাইল সলিউটে অ্যাড করছো, যাতে করে যে টাইপের ইকুইলিব্রিয়ামগুলো আমি কনসিডার করব সেখানে হচ্ছে তোমার সলিউশন ফেজটাও দুজন থাকবে, ভেপার ফেজেও দুরকম থাকবে। তার মানে লিকুইড ভেপার ফেজ ইকুইলিব্রিয়াম নিয়ে কথাবার্তা বলা হবে। হ্যাঁ, যেখানে কিন্তু লিকুইড ফেজটা টু কম্পোনেন্ট, ভেপার ফেজটা হচ্ছে টু কম্পোনেন্ট। তো বাইনারি সলিউশন সেখান থেকে আমি ওই প্রথমে আলোচনাটা করব লিকুইড ভেপার ফেজ ইকুইলিব্রিয়াম। আচ্ছা বাইনারি সলিউশনটাকে না 3টে পার্টে ভাগ করে দেখব। একটা লিকুইড ভেপার ফেজ ইকুইলিব্রিয়াম করব, একটা লিকুইড লিকুইড ফেজ ইকুইলিব্রিয়াম করব, একটা লিকুইড সলিড ফেজ ইকুইলিব্রিয়াম করব।
তিনটে জিনিস তিনটে আলাদা চ্যাপ্টারে ডিসকাস করা হবে। এই চ্যাপ্টারে যেটা ডিসকাস করা হবে সেটা হচ্ছে লিকুইড ভেপার ফেজ ইকুইলিব্রিয়াম। এখানে লিকুইড ভেপার ফেজ ইকুইলিব্রিয়াম নিয়ে কথাবার্তাটা হবে, ঠিক আছে? মানে ব্যাপারটা হচ্ছে যে মানে মানে আমি কনসিডার করছি বেসিক্যালি যে এ ভোলাটাইল solute is added to a volatile solvent. A volatile solute is added to a volatile solvent. সেখানে লিকুইড ফেজ যেটা, লিকুইড ফেজটা এটা টু কম্পোনেন্ট, কারণ দুজন আছে। আর ভেপার ফেজটা এই পার্টিকুলার কেসে যেহেতু আমি ভোলাটাইল সলভেন্ট ভোলাটাইল সলিউট অ্যাড করেছি না, ভোলাটাইল সলভেন্ট, তার মানে ভেপারে যেমন সলভেন্ট যেতে পারে, ভেপারে তোমার সলিউটও যেতে পারবে। সেখানে ভেপার ফেজটা সেটাও কিন্তু তোমার টু কম্পোনেন্ট। তাই টু কম্পোনেন্ট লিকুইড ফেজ, টু কম্পোনেন্ট ভেপার ফেজ, এদের মধ্যে ইকুইলিব্রিয়াম নিয়ে জাস্ট আমরা মূলত আজকে আলোচনাটাকে করব। আচ্ছা, এবারে এখানে আমি প্রথম যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আইডিয়াল বাইনারি সলিউশন। আইডিয়াল বাইনারি সলিউশন নিয়ে প্রথম কথাবার্তা বলি, তারপর আমি নন আইডিয়াল বাইনারি সলিউশনে যাব। হ্যাঁ, তাহলে আইডিয়াল বাইনারি সলিউশন, আইডিয়াল বাইনারি সলিউশন কি হচ্ছে, তা কাকে বলে না, বোথ দ্য কম্পোনেন্টস, আইডিয়াল বাইনারি সলিউশনের জন্য বোথ দ্য কম্পোনেন্টস obey Rao's law in all কম্পোজিশন। দেখো আমরা এমনিতে বলেছিলাম যে আইডিয়াল সলিউশন মানে হচ্ছে যে যেখানে যদি বাইনারি সলিউশন থাকে তার দুটো কম্পোনেন্টের রাউসটা ওবে করবে অ্যাট অল কম্পোজিশন, মানে যে কোনো মোল ফ্র্যাকশনে। আর যখন নন আইডিয়াল সলিউশন হবে তখন তুমি দেখতে পাবে যে কোনো কনসেন্ট্রেশনে কিন্তু রাউস লটা ওবের হবে না। কনসেন্ট্রেশন যখন যথেষ্ট কম হয়ে যাবে অর্থাৎ ভেরি ডাইলিউট হবে, তখনই কেবলমাত্র রাউস লটা ওবের হবে, সেটাকে আইডিয়ালি ডাইলিউট সলিউশন বলা হচ্ছে। তো আমি এখানে জাস্ট আইডিয়াল বাইনারি সলিউশন নিয়ে প্রথমে কথাবার্তা বলবো, তারপরে নন আইডিয়াল বাইনারি সলিউশনে যাব। তাহলে আইডিয়াল বাইনারি সলিউশনের ক্ষেত্রে বোথ দ্য কম্পোনেন্টস ওবে রাউস ল। আচ্ছা, এবারে কম্পোনেন্ট গুলো যদি এ আর বি তুমি বলো, বা মানে 1-2ও বলতে পারো, এ বিও বলতে পারো, একই ব্যাপার, মানে 1-2 বললেও চলবে আর এ বি দিয়েও বললেও চলবে। আমি এখানে না এ বি দিয়েই বলছি, ঠিক আছে? ধরে নাও তাহলে আসলে যেটা হচ্ছে না এইখানে না, এই যে যখন একটা নন ভোলাটাইল সলিউট একটা ভোলাটাইল সলভেন্ট অ্যাড করতাম, এই দুটো যে কম্পোনেন্টের ক্ষেত্রে স্ট্যাটাসটা আলাদা, কিন্তু যখন দুজনেই ভোলাটাইল হবে তখন স্ট্যাটাসটা প্রায় একই রকমের। হ্যাঁ, ধরো বেঞ্জিন আর টলুইন তুমি মেশাচ্ছ, বেশি বেঞ্জিন নাকি বেশি টলুইন তার উপরে তো সলভেন্ট বা সলিউট ঠিক হবে। তুমি যখন জলেতে সোডিয়াম ক্লোরাইড মেশাচ্ছ, সোডিয়াম ক্লোরাইড যতই তুমি যাও না কেন, যতক্ষণ পর্যন্ত সেটা সলিউশন তৈরি হচ্ছে, সবসময় কিন্তু তোমার জলটাই সলভেন্ট আর সোডিয়াম ক্লোরাইডটাই সলিউট। মানে বেসিক্যালি কি হচ্ছে যে দুটো কম্পোনেন্ট তাদের ফেজ যদি আলাদা হয় পিওর অবস্থায়, তাহলে যে কম্পোনেন্টটার ফিজিক্যাল স্টেটটা সলিউশনের ফিজিক্যাল স্টেট ঠিক করে দেবে সেটাই তো সলভেন্ট। সেই রেসপেক্টে তুমি জলে সোডিয়াম ক্লোরাইড মেশাচ্ছ, তাহলে সলিউশনটা কিন্তু সে লিকুইডই থাকবে। তাহলে লিকুইড যদি থাকে তাহলে সবসময় জলটাই কিন্তু তোমার সলভেন্ট। কিন্তু যখন তুমি দুটো লিকুইড মেশাচ্ছ বা দুটো গ্যাস মেশাচ্ছ, সেই পার্টিকুলার কেসে তো ওরকম একটা স্ট্যাটাস বেশি একটা স্ট্যাটাস কম এরকম তুমি বলতে পারবে না। সেখানে পুরোটাই হচ্ছে যে মোল ফ্র্যাকশনটা যার বেশি সেটা হচ্ছে সলভেন্ট, মোল ফ্র্যাকশন যার কম তার হচ্ছে সলিউট। দুটো সেম স্ট্যাটাস তাদের আর কি, এটা মাথায় রাখবে তুমি। এবারে আমি জাস্ট চাইলে হয়তো অনেক বেশি বেঞ্জিন অল্প টলিন নিতে পারি, অথবা অনেক বেশি টলিন অল্প বেঞ্জিন নিতে পারি। সেই মতো করে কোনটা সলভেন্ট কোনটা সলিউট সেটা আলাদা হবে। মানে আমি যে অল কম্পোজিশন যখন বলছি তখন সলভেন্টের মোল ফ্র্যাকশনটাও অ্যাকচুয়ালি পিওর থেকে যদি কমতে থাকে অর্থাৎ 1 থেকে 0 পর্যন্ত যেতে পারে, সলিউটটাও হচ্ছে তোমার বেসিক্যালি 0 থেকে 1 পর্যন্ত যেতে পারে। আর আমার কথা শুনতে পাচ্ছ সবাই? হ্যালো, হ্যালো, আমার কথা শুনতে পাচ্ছ? নেটটা হঠাৎ করে চলে গিয়েছিল কেন?
যাব নেটটা আর কি হলো হঠাৎ করে। দাঁড়া। হ্যাঁ, হঠাৎ করে কি চলে কি কেটে গিয়েছিল নেটটা? তাহলে এখন শুনতে পাচ্ছ আমার কথা? হ্যাঁ, হঠাৎ করে কি লেট হয়ে গেছিল। আর দেখো এই পর্যন্ত দেখেছিল তো? আর কথা কদ্দূর, আমার আমার কথা কদ্দূর শুনতে পেয়েছো? আচ্ছা। হ্যাঁ, না আমি আরো কিছু কথাবার্তা বলেছিলাম। কথাবার্তা মানে কিছুই না। তোমার যে এইখানে এই যে সলভেন্ট এবং সলিউট, সলভেন্টটাকে কম্পোনেন্ট ওয়ান আর সলিউটটাকে কম্পোনেন্ট টু এইরকম ভাবে তুমি লিখতে পারো, অথবা এ আর বি দিয়ে লিখতে পারো। আর এক্ষেত্রে এই যে কোনটা সলভেন্ট কোনটা সলিউট সেই নিয়ে কিছু কথাবার্তা বলা হয়েছিল। যে এমনিতে কি হয় যে যদি সলভেন্ট এবং সলিউটের পিওর অবস্থা ফিজিক্যাল স্টেটগুলো আলাদা হয়, তখন হচ্ছে তুমি যেটা পাবে সেটা হচ্ছে যে মানে যার ফিজিক্যাল স্টেটটা ওভারঅল সলিউশনের ফিজিক্যাল স্টেট ঠিক করে দেবে সেটাই সলভেন্ট। যেমন আমি বলেছিলাম জলেতে তুমি সোডিয়াম ক্লোরাইড যত বেশি দাও না কেন, যেহেতু ওভারঅল সলিউশনটা দিনের শেষে হচ্ছে লিকুইড স্টেটেই থাকবে, সেখানে জলটাই হচ্ছে সলভেন্ট। তাতে সোডিয়াম ক্লোরাইডের পরিমাণটা বেশি হলো কি কম হলো তাতে কিছু এসে যায় না। কিন্তু উল্টো দিকে যদি তুমি দুটো লিকুইড মিক্সচার বা দুটো গ্যাস মিক্সচার কনসিডার করো, যেমন ধরো বেনজিন এবং টলিনের মিক্সচার তুমি নিচ্ছ, বা জল আর অ্যালকোহলের মিক্সচার তুমি নিচ্ছ, সেখানে জল এবং অ্যালকোহলের স্ট্যাটাসটা একই। এক্ষেত্রে জল এবং অ্যালকোহল দুজনেই পিওর অবস্থায় লিকুইড এবং সলিউশনটাও লিকুইড হবে। তখন কোনটাকে সলভেন্ট এবং কোনটাকে সলিড বলবে? হ্যালো? 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 কি হচ্ছে? কেন এরকম হচ্ছে? আচ্ছা, হ্যালো? মানে বেশ সমস্যা হচ্ছে তো। আজকে নেটটা এরকম করছে কেন বলতো? আজকে নেটটা কেন এত এরকম হচ্ছে বলতো হঠাৎ করে? কেটে যাচ্ছে বারবার।
নেটটা খুব গন্ডগোল করছে, কিছু একটা হচ্ছে কি জানি। আর চলো যেটা বলছিলাম, দেখো তাহলে যেটা হচ্ছে আইডিয়াল বাইনারি সলিউশন মানে বোথ দ্য কম্পোনেন্টস ওবে রাউলস ল। আচ্ছা, এবারে ধরো যদি আমি এরকম বলি যে কম্পোনেন্টস গুলোকে এ আর বি দিয়ে রিপ্রেজেন্ট করো, তার মানে মানে কম্পোনেন্টস গুলোকে ধরো বললাম লেট দ্য কম্পোনেন্টস আর কম্পোনেন্টস হয় এ অ্যান্ড বি, ধরো হ্যাঁ এ অ্যান্ড বি, এটা তাহলে ভেপার প্রেশার of A and B are রেসপেক্টিভলি কি হবে, পি এটা হচ্ছে তোমার এক্স এ পি এ স্টার, আর পি বিটা হচ্ছে তোমার এক্স বি পি বি স্টার হচ্ছে এটা। তা দেখো এও তোমার ভেপার প্রেশার ওবে করলো আর বিও ভেপার প্রেশার ওবে করলো, সরি এটাও রাউলস ল ওবে করলো বিটাও রাউলস ল ওবে করলো, মানে এর ভেপার প্রেশারটা হচ্ছে পিএস মানে এক্স এ পি এ স্টার, পিবিটা হচ্ছে এক্স বি পিবি স্টার। তাহলে এইটা যদি হয় তাহলে তুমি এটা পেলে আইডিয়াল বাইনারি সলিউশন। আর এখানে দেখো এখানে পিএস স্টার আর পিবি স্টারটা কি, পিএ স্টার অ্যান্ড পিবি স্টার হচ্ছে তোমার ভেপার প্রেশার অফ পিওর এ অ্যান্ড বি রেসপেক্টিভলি আর এক্স এ অ্যান্ড এক্স বি আর মোল ফ্র্যাকশন অফ এ অ্যান্ড বি রেসপেক্টিভলি। ঠিক আছে, এটা বুঝতে পেরেছো? আচ্ছা আচ্ছা, এবার আমি দেখবো যেটা সেটা হচ্ছে যে তোমার তাহলে আইডিয়াল, এটা 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 এখানে যেটা আমি বলতে চাইলাম সেটা হচ্ছে আইডিয়াল বাইনারি সলিউশন। সে আইডিয়াল বাইনারি সলিউশন তার অনেক রকমের ক্যারেক্টারিস্টিক ফিচার্স আছে। এখন যে ফিচার্সটা আমার অ্যাকচুয়ালি কাজে লাগছে সেটা হচ্ছে যে বোথ দ্য কম্পোনেন্টস ওবের রাউলস ল অ্যাট অল কম্পোজিশন, সেটাকে জাস্ট বললাম। তো আইডিয়াল বাইনারি সলিউশনের জন্য পি এ সমান এক্স এস পি এসটা, পিবিটা সমান এক্স বি আর এক্স বি পিবিসটা তুমি এটা লিখবে, ঠিক আছে। আচ্ছা এবারে তুমি জাস্ট যদি টোটাল ভেপার প্রেশারটা দেখো, মানে আমি যেটা দেখতে চাইছি সেটা হচ্ছে ভেরিয়েশন অফ টোটাল ভেপার প্রেশার with the composition in লিকুইড ফেজ। এইটা আমরা দেখবো যে ভেরিয়েশন অফ টোটাল ভেপার প্রেশার। আচ্ছা টোটাল আচ্ছা তাহলে আগে একটা জিনিস একটুখানি বলে নিই, এই যে লিকুইড ফেজের কম্পোজিশনের রেসপেক্ট আমি বলবো বলছি না, আসলে এইখানে যেটা এই যে এক্স এ এবং এক্স বি যেটা লিখেছি মোল ফ্র্যাকশন অফ এ অ্যান্ড বি রেসপেক্টিভলি, এইটা এটা ইন লিকুইড ফেজ কিন্তু, হ্যাঁ এটা লিকুইড ফেজ, জায়গাটা বড্ড কমে গেল। হ্যাঁ এটা এটা এখানে বলে না, মানে এক্স এ আর এক্স বি হচ্ছে মোল ফ্র্যাকশনস অফ এ অ্যান্ড বি রেসপেক্টিভলি ইন দ্য লিকুইড ফেজ। তাহলে সেই এক্স এবং এক্স বির টার্মসে তোমার টোটাল ভেপার প্রেশারটার ভেরিয়েশনটা কেমন হবে সেটা আমি অ্যাকচুয়ালি দেখতে চাইছি। আর এখানে একটা জিনিস বলি যে টোটাল ভেপার প্রেশারটা এখানে দরকার পড়ছে, কারণ তার কারণটা হচ্ছে যে এ আর বি দুজনেই তো ভোলাটাইল, তাহলে ভেপারে এও যাবে বিও যাবে, টোটাল ভেপার প্রেশারটা কি হবে এ এবং বি তাদের করসপন্ডিং ভেপার প্রেশারের যোগফল হবে। এবং সেটা তোমার বেসিক্যালি সত্যি তখনই যখন ধরে নেবে যে গ্যাসগুলো আইডিয়াল। আমি অ্যাজিউম করে নিচ্ছি, অ্যাজিউমিং
that the vapor behaves ideally, assuming that the vapor behaves ideally, টোটাল ভেপার প্রেশার কি হবে? টোটাল ভেপার প্রেশারকে যদি পি বলো, পিটা কত হবে না পিএ প্লাস পিবি। অ্যাজিউমিং দ্যাট ভেপার বিহেভস আইডিয়ালি, টোটাল ভেপার প্রেশারটা পিটা হয়ে গেল পিএ প্লাস পিবি। ঠিক আছে, আর এবারে এই যে পিএটা, সেটা রাউস ল থেকে লিখবো কি এক্স এ পিএ স্টার, পিবিটাকে লিখবো কত এক্স বি পিবি স্টার। এটা করলে কোথা থেকে ফর্ম রাউস ল, রাউস ল। এটা আর এবারে দেখো যে বাইনারি সলিউশনের জন্য এক্স এ প্লাস এক্স বি এই যোগফলটা কত হবে? 1 হবে না? একটা বাইনারি সলিউশনে দুজনের মোল ফ্র্যাকশনের যোগফল হচ্ছে 1 হবে। তাহলে তুমি এই ছবিটাকে ঠিক ঠিক করে আঁকার জন্য সেটাকে আইদার এক্স এর টার্মসে নাহলে এক্স বির টার্মসে লেখো। ধরো আমি এটাকে এইরকম এক্স এর টার্মসই ধরো লিখছি, এক্স এ পি এ স্টার প্লাস এক্স বিটাকে তুমি 1 মাইনাস এক্স এ পিবি স্টার। যদি এইরকম ভাবে লেখো তাহলে কি দাঁড়াচ্ছে কেমন জিনিসটা, যে পিবি স্টার হলো প্লাস তোমার এইটা করলে পি এ স্টার মাইনাস পিবি স্টার ইন্টু এক্স এ। তার মানে টোটাল ভেপার প্রেশারটাকে যদি তুমি মোল ফ্র্যাকশনস অফ এ ইন লিকুইড ফেজ তার টার্মসে লেখো, সেটা এরকম দেখতে হবে। আর অথবা এটা কেউ চাইলে এক্স বি এর টার্মসও লিখতে পারে না, অর তুমি এটা লিখতে পারো, অর তুমি চাইলে পিটাকে এইখান থেকে 1 মাইনাস এক্স বি পি এ স্টার, এই যে ইকুয়েশনটা যেন এক্স এ পি এ স্টার, সেখানে এক্স এর জায়গায় 1 মাইনাস এক্স বি পি এ স্টার করে দাও, প্লাস এক্স বি পি বি স্টার যেমন আছে, সেখান থেকে পিটাকে তুমি চাইলে কি লিখতে পারছো দেখো পি এ স্টার এইটা, এখানে প্লাস বা মাইনাস যাই কিছু বলো, মাইনাস যদি তুমি লেখো মাইনাস পি এ স্টার মাইনাস পিবি স্টার ইন্টু এক্স বি, এরকম করেও লিখতে পারো। মানে একটা থেকে আরেকটা খুব ইজিলি কনভার্ট করা যায়, আমি যে কোনো একটা লিখলেই চলতো, আমি এখানে দুটো লিখলাম আর কি। এটা ঠিক আছে। তাহলে এই যে দুটো ইকুয়েশন তুমি পেলে, এই দুটো ইকুয়েশন থেকে খুব ইজিলি যদি প্রেসার ভার্সেস ওই ওয়াই অ্যাক্সিস বরাবর প্রেসার আর মানে ভেপার প্রেসার আর এক্স অ্যাক্সিস বরাবর তুমি যদি এ এবং বি এর মোল ফ্র্যাকশন লেখো, তাহলে তুমি করসপন্ডিং ভেরিয়েশনটা দেখতে পাবে। আচ্ছা, ছবিটা কেমন হবে দেখো, আমি এখানে ছবিটাকে এঁকে দিচ্ছি। আচ্ছা, একটা বাইনারি সলিউশনের জন্য ছবি আঁকার জন্য না প্রথমে তুমি একটা কোনো বক্স করে নেবে, বক্স করে নিলে। আচ্ছা, এই দিকটা হচ্ছে তোমার ধরে না পিওর এ, এইটা হচ্ছে পিওর বি। অর্থাৎ পিওর এ মানে এর মোল ফ্র্যাকশনটা 1 আর বি এর মোল ফ্র্যাকশনটা 0, আর পিওর বি মানে এর মোল ফ্র্যাকশনটা 0 আর বি এর মোল ফ্র্যাকশনটা 1। তার মানে যখন তুমি ভেরিয়েশনটাকে দেখবে তখন এক্স এটা অ্যাজিভ যেন ডান দিক থেকে বাঁ দিকে যাচ্ছে, আর এক্স বিটা যেন অ্যাজিভ বাঁ দিক থেকে ডান দিকে যাচ্ছে, এরকম। মানে তুমি যখন এই মানে এক্স অ্যাক্সিস বরাবর তুমি অ্যাকচুয়ালি কম্পোজিশন ইন দ্য লিকুইড ফেজ তুমি প্লট করছো। কম্পোজিশন ইন লিকুইড ফেজ মানে এক্স এর টার্মসে করলে অ্যাজিভ যেন এক্স এটা 0 থেকে তোমার এদিকে আসছে, ডান দিক থেকে বাঁ দিকে আসছে, আর এক্স বিটা হচ্ছে একজন বাঁ দিক থেকে ডান দিকে যাচ্ছে, এটা। আর এই ছবিগুলোকে আঁকার সময় তুমি টেম্পারেচারটাকে ফিক্স করে দাও, কারণ ভেপার প্রেসার তুমি জানো টেম্পারেচার উপর নির্ভর করে, সেজন্য টেম্পারেচার তুমি ফিক্স করে দাও। আচ্ছা, এবারে তুমি একটা জিনিস ধরে নাও যে মানে অ্যাজিউম দ্যাট এ ইজ মোর ভোলাটাইল দ্যান বি। এ ইজ মোর ভোলাটাইল দ্যান বি, তার মানে যে বেশি ভোলাটাইল পিওর অবস্থা তার ভেপার প্রেসারটা বেশি হবে এইটা। এবং তার সঙ্গে আমি পরে দেখবো যে যার ভেপার আমি আমি আগে বলেছিলাম আর কি,
যার ভেপার প্রেশার বেশি হয় তার করসপন্ডিং বয়লিং পয়েন্ট কম হয়। তাহলে পিওর অবস্থায় এর বয়লিং পয়েন্টটা কম, সেখানে এর ভেপার প্রেশারটা বেশি, সেখানে এ হচ্ছে মোর ভোলাটাইল। ঠিক আছে? তাহলে যখন ছবি আঁকবে তুমি, তখন এই দুটো জায়গা প্রথমে ফিক্স করে দাও। তাহলে এই একটা পয়েন্ট ধরো, আর ধরো এই একটা পয়েন্ট। এই পয়েন্টটাকে তুমি নাম দাও পিএস স্টার। যখন পিওর এ, তখন তার করসপন্ডিং ভেপার প্রেশারটা পিএস স্টার। যখন পিওর বি, তার করসপন্ডিং ভেপার প্রেশারটা পিবি স্টার। আচ্ছা, এবারে প্রথমে দেখো, তুমি যদি এই যে ইকুয়েশন থেকে পিএটা হচ্ছে এক্স এ পিএস স্টার আর পিবিটা যদি এক্স বি পিবি স্টার তুমি করো, পিবিটা হচ্ছে এক্স বি পিবি স্টার। মানে যদি তুমি জাস্ট সিম্পলি পি বিটাকে প্লট করতে, তাহলে কি হতো, একটা স্ট্রেট লাইন পাসিং টু দ্য অরিজিন। হ্যাঁ, যেটা দেখো তোমার মানে যখন এই ইকুয়েশন থেকে আমি জাস্ট জাস্ট এইটা বলছি যে পি বিটা যেহেতু এক্স বি ইন্টু পিবি স্টার, আর এক্স বি যখন জিরো তখন পিবিটা জিরো, আর এক্স বি যখন ওয়ান হয়ে যাবে তখন পিবিটা পিবি স্টার হয়ে যাবে। তাহলে এই হচ্ছে তোমার করসপন্ডিং ছবিটা। তাহলে এই যে ছবিটা, এই ছবিটা কিসের ছবি? এইটা হচ্ছে পি বি এর ছবি। এটা হচ্ছে পি বি এর ছবি। আচ্ছা, আবার এইখান থেকে খেয়াল করে দেখো, তুমি যদি পি এটা হচ্ছে এক্স এ পি স্টার তুমি করতে, তাহলে এক্স এ যখন, মানে এটাকে এইভাবে লিখতে পারতে, মানে এই যে ইকুয়েশনটাকে না, এই ইকুয়েশনটাকে আমি জাস্ট এখানে লিখে দিচ্ছি। আচ্ছা আচ্ছা, এখানে লিখলে আবার দেখতে খারাপ হবে। তাহলে তুমি যদি চাও, ধরো পি এ যদি তোমার এক্স এ পি স্টার হয়, তো চাইলে এটাকে ওয়ান মাইনাস এক্স বি ইন্টু পি স্টার করতে পারো। অর্থাৎ এটা পি এ স্টার মাইনাস এক্স বি ইন্টু পি এ স্টার, এরকম ভাবে তুমি ভাবতে পারো পিটাকে। তাহলে দেখো তোমার চেনা ফর্মে পড়ে গেল। তোমার চেনা ফর্মে মানে এটাকে একটা কি হচ্ছে, যদি বাঁদিক থেকে ডান দিকে যদি এক্স বিটা বাড়ছে, তাহলে একটা স্ট্রেট লাইন দিচ্ছে, তার ওয়াই অ্যাক্সিস ইন্টারসেপ্ট হচ্ছে পি এস স্টেট, আর স্লোপটা হচ্ছে তোমার মাইনাস এক্স বি। তাহলে তার করসপন্ডিং ছবিটা দেখো, যখন এক্স বি ইকুয়াল টু জিরো, তখন ওটা মানে এক্স বি ইকুয়াল টু জিরো মানে হচ্ছে এক্স ইকুয়াল টু ওয়ান, তখন পি এটা হচ্ছে পি এস স্টারের সঙ্গে সমান হবে। আচ্ছা, তারপরে যখন এক্স বিটা আস্তে 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 ওয়ানের দিকে গেল, অর্থাৎ তোমার এক্স এটা হচ্ছে আস্তে আস্তে জিরোর দিকে গেল, তখন কি হবে? তখন দেখো এই ভেপার প্রেশারটা আলটিমেটলি তোমার জিরো হয়ে যাবে। এখানে দেখো যখন এক্স বি যখন ওয়ান হয়ে যাচ্ছে, তখন পি এস স্টার মাইনাস পি এস স্টার ইকুয়াল টু জিরো হয়ে গেল। আর এক্স বি ওয়ান মানে হচ্ছে এক্স এ হচ্ছে তোমার জিরো, তখন পি এটা জিরো হয়ে গেল। তাহলে এই যে ছবিটা, এইটা হচ্ছে তোমার কার ছবি? না পি এর ছবি। তাহলে এইটা হলো পি বি, পি বি এর ছবি হচ্ছে এইটা। আমি এদিকে করে আঁকি। এইটা হচ্ছে পি বি এর তার ছবি, এটা পি এ তার ছবি। ঠিক আছে? আর এবার যখন যোগ তুমি করছো, দেখো যোগটা যে কোনো একটা না, ধরো আমি পরের ইকুয়েশনটার কথাই ভাবছি। যখন এক্স বি ইকুয়াল টু জিরো, তখন ভ্যালুটা হচ্ছে পি এস স্টার। এটা যখন এক্স বি ইকুয়াল টু জিরো, তখন পিটা হচ্ছে পি এস স্টার। আর এক্স বি ইকুয়াল টু যখন তোমার ওয়ান হয়ে যাবে, তাহলে এক্স বিটাকে ওয়ান করে দিলে দেখো পি এস স্টার কেটে গিয়ে হয়ে গেল পিবি স্টার। তাহলে দেখো এটা একটা স্ট্রেট লাইন। যখন এক্স এটা ওয়ান আর এক্স বি ইকুয়াল টু জিরো, এখান থেকে তুমি দেখতে পাবে এক্স ইকুয়াল টু যখন ওয়ান, অর্থাৎ এক্স বি ইকুয়াল টু জিরো, তখন তার ভ্যালুটা হয়ে যাচ্ছে পি এস স্টার। এটা আর যখন তোমার এক্স বি ইকুয়াল টু ওয়ান হয়ে গেল বা এক্স ইকুয়াল টু জিরো হয়ে গেল, তাকে এক্স ইকুয়াল টু জিরো হয়ে গেলে পিটা হচ্ছে পিবি স্টার হয়ে যাবে। তাহলে এই যে ছবিটা, সেটা হচ্ছে পি, যে পিটা হচ্ছে তোমার বেসিক্যালি পি এ প্লাস পিবি। তার মানে জাস্ট ইন্ডিভিজুয়াল যে কম্পোনেন্ট গুলো, তাদের ভেপার প্রেশার এবং টোটাল ভেপার প্রেশারটা কম্পোজিশন ইন লিকুইড ফেজ তার সঙ্গে কেমন করে ভ্যারি করছে, এই ছবিটা তুমি দেখতে পেয়ে গেলে। এটা বুঝতে পেরেছো পুরো ব্যাপারটা? ঠিক আছে তো? আচ্ছা আচ্ছা, নেক্সট আমি যেটা করব সেটা হচ্ছে যে ভেরিয়েশন অফ টোটাল ভেপার প্রেশার উইথ দ্য কম্পোজিশন ইন ভেপার ফেজ করব। নেক্সট চলে এসো, ভেরিয়েশন অফ টোটাল ভেপার প্রেশার উইথ দ্য কম্পোজিশন
ইন সরি লিকুইড ফেজ তো হলো, এবার ভেপার ফেজ। এখানে variation of total vapor pressure with the composition in the vapor phase। দেখো ব্যাপারটা খুব সহজ ব্যাপার। সেটা হচ্ছে যে ধরো তুমি যদি এই ওয়াই এ অ্যান্ড ওয়াই বি দুটো টার্ম উল্লেখ করো, ওয়াই এ অ্যান্ড ওয়াই বি আর দ্য mole fractions of A and B respectively in the vapor phase। যখন তুমি এক্স ব্যবহার করেছিলে, এক্স এ এক্স বি, সেটা হচ্ছে লিকুইড ফেজে এ এবং বি এর মোল ফ্র্যাকশন। আর যখন ওয়াই এ ওয়াই বি ব্যবহার করছো, সেটা হচ্ছে ভেপার ফেজে এ আর বি এর মোল ফ্র্যাকশন। এইটা আচ্ছা, এবারে আমি কিন্তু অ্যাজিউম করে নিয়েছি that the vapor behaves ideally। ভেপারটা যদি আইডিয়ালি বিহেভ করে, তাহলে ভেপার ফেজে কে কে আছে? দুজন আছে তো, এ আর বি। তাহলে এর যে মোল ফ্র্যাকশনটা, সেটাকে লিখতে পারি এর করসপন্ডিং যে পার্শিয়াল প্রেসার ডিভাইডেড বাই টোটাল প্রেসার। আর বি এর যে মোল ফ্র্যাকশনটা, সেটা তুমি কি লিখবে? পি বি বাই পি। এটা ঠিক আছে, এটা তুমি লিখতে পারো। মানে জাস্ট ওই যখন ডালটনস ল, পার্শিয়াল প্রেসার ইত্যাদি নিয়ে কথাবার্তা হয়, তখন তুমি যখন একটা গ্যাস, আইডিয়াল গ্যাস মিক্সার যদি হয়, তাহলে তুমি কি জানো যে কারো একজনের যে পার্শিয়াল প্রেসারটা, সেটা হচ্ছে তার মোল ফ্র্যাকশন ইন্টু টোটাল প্রেসার। তার মানে পরিষ্কার পি এ যদি ওয়াই এ ইন্টু পি হয়, তাহলে ওয়াই এটা পি এ বাই পি লিখলে, বা ওয়াই বিটা হচ্ছে পি বি বাই পি, এইভাবে লিখলাম আমি। আজ এবার যে কোনো একটা থেকে শুরু করো। দেখো আমি এইটা না হয় লিখছি না, তাহলে ওয়াই এ ইকুয়াল টু, তুমি এটাকে পি এ লিখলে, আর টোটাল প্রেসারটা কি? পি এ প্লাস পিবি তো। আচ্ছা একবারই লিখে দিচ্ছি, না ও তো অলরেডি জানো যখন আর কি আছে। আচ্ছা পি এটা হচ্ছে, যেহেতু রাউলস ল ওবে করছে, রাউলস ল ওবে করলে এটাকে এক্স এ ইন্টু পি স্টার লিখে দাও এটা। আর পিটাকে আমি এক্স এর টার্মসে যেটা লেখা আছে আমি সেটা লিখছি, এই যে এইটা, যে পিবি স্টার প্লাস পি স্টার মাইনাস পিবি স্টার ইন্টু এক্স, সেটা আমি জাস্ট লিখে দিচ্ছি। এটা হলো কত? পিবি স্টার প্লাস পি স্টার মাইনাস পি বি স্টার ইন্টু এক্স এ, এটা লিখলাম। তাহলে প্রথমে যে কাজটাকে করি সেটা হচ্ছে এই যে এক্স এটাকে ইন টার্মস অফ ওয়াই এ বের করে নিই। হ্যাঁ, মানে এক্স এটাকে ইন টার্মস অফ ওয়াই এ বের করে নিই। আগে তো টোটাল যে ভেপার প্রেসারটা, টোটাল ভেপার প্রেসার ইন টার্মস অফ এক্স এ ছিল, তো আমাকে এখন বের করতে হবে ওয়াই এ বা ওয়াই বি এর টার্মসে বের করতে হবে। কারণ এই ইকুয়েশন থেকে আমি এক কাজ করি, দেখো পি স্টার পিবি স্টার এগুলো সব জানা আছে বলে, এক্স এবং এক্স এর একটা সম্পর্ক আছে, সেখান থেকে আমি এক্স এর ভ্যালুটাকে বের করে নিতে চাইছি প্রথমে। করার জন্য এক কাজ করো, এটাকে বাঁদিকে গুণ করো, তাহলে কি হচ্ছে? এটা ওয়াই এ পিবি স্টার প্লাস হচ্ছে এক্স এ ওয়াই এ ইন্টু পি এ স্টার মাইনাস পিবি স্টার, এটা হয়ে যাচ্ছে আমার এক্স এ ইন্টু পি এ স্টার হলো এইটা। তুমি এক কাজ করো, এখান থেকে ওয়াই এটাকে কমন নাও, করে থাকছে কত? পি বি স্টার প্লাস পি এ স্টার মাইনাস পি বি স্টার ইন্টু এক্স এ, এটা হচ্ছে তোমার এক্স এ ইন্টু পি এ স্টার হলো এটা। তো এখান থেকে ওয়াই এটা কত হয়ে যাচ্ছে? এক্স এ পি এ স্টার ডিভাইডেড বাই, ও দাঁড়া দাঁড়া, আমার এটা, ও সরি, এটা সরি সরি, এটা এটা তো একটু ভুল হলো। হ্যাঁ ঠিকই ঠিকই, আমি তো এক্স এটাকে ওয়াই এর টার্মসে এক্সপ্রেস করবো।
মানে ওয়াই এটাকে এক্স এর টার্মসে না, এক্স এটাকে ওয়াই এর টার্মসে এক্সপ্রেস করবো, কারণ পরে তো আমাকে আলটিমেটলি যে টোটাল ভেপার প্রেসার এক্সপ্রেশনে যেখানে এক্স এ ছিল, ঠিক আছে, সেটাকে তো ওয়াই এ দিয়ে রিপ্লেস করবো, তার মানে এক্স এটাকে ওয়াই এর টার্মসে রিপ্লেস করবো, মানে ওইটা করলে তো যেটা ছিল সেটাই হয়ে যাবে। ঠিকই তো বলেছো। তাহলে আমি এক কাজ করি, এটাকে আমি একদিকে নিয়ে চলে যাই, এইটাকে ধরো ওই দিকে নিয়ে চলে যাচ্ছি, এটাকে এটাকে যদি এদিকে নিয়ে চলে যাই, তাহলে তোমার এক্স এ যদি কমন নিয়ে নাও তুমি, এক্স এ কমন নিলে পড়ে থাকছে কত, পি এ স্টার মাইনাস পি এ স্টার মাইনাস পি বি স্টার ইন্টু ওয়াই এ, মানে এই যে টার্মটা, সেকেন্ড টার্মটা ডান দিকে নিয়ে চলে গেছো, তাহলে এক্স এ কমন নিয়ে নিলে পি এ স্টার মাইনাস পি বি স্টার ইন্টু ওয়াই এ, সেটা হয়ে যাচ্ছে তোমার ওয়াই এ ইন্টু পি বি স্টার হলো। এবারে এখান থেকে এক্স এটাকে তুমি লিখে ফেলো, এক্স এটা হচ্ছে ওয়াই এ পি বি স্টার ডিভাইডেড বাই পি এ স্টার মাইনাস পি এ স্টার মাইনাস পি বি স্টার ইন্টু ওয়াই এ। তাহলে কি হলো না, তুমি যেটা করলে যে মানে এক্স এটাকে ইন টার্মস অফ ওয়াই এ তুমি জাস্ট লিখে ফেললে এটা। এবার নাও টোটাল ভেপার প্রেসার দেখো, যেটা আমি অলরেডি ক্যালকুলেট করে রেখেছিলাম, পিটা সেটা কি ছিল না, পি বি স্টার প্লাস পি এ স্টার মাইনাস পি বি স্টার ইন্টু এক্স, এটা ছিল এই যে মানে এই যে এই ডিনোমিনেটর যে পার্টটা আছে, অর্থাৎ এইখানে এই যে এই ইকুয়েশনটা, পিটা পিটা হচ্ছে পি বি স্টার প্লাস পি এ স্টার মাইনাস পি বি স্টার ইন্টু এক্স, এটা ছিল। এবার এই যে আগের ইকুয়েশন থেকে এক্স এটাকে তুমি জাস্ট এইটা দিয়ে রিপ্লেস করে দাও, তাহলে কি হবে, অর এটা হয়ে গেল দেখো পি বি স্টার প্লাস পি এ স্টার মাইনাস পি বি স্টার, এই যে পি বি স্টার প্লাস পি এ স্টার মাইনাস পি বি স্টার ইন্টু এক্স এ, তাহলে এক্স এটাকে বসালে কি হচ্ছে না, ওয়াই এ পি বি স্টার ডিভাইডেড বাই পি এ স্টার মাইনাস পি এ স্টার পি এ স্টার মাইনাস পি এ স্টার মাইনাস পি বি স্টার ইন্টু ওয়াই এ, এইটা ঠিক আছে, এটাই বসালাম। আচ্ছা এটা সিম্পলিফাই করা যাক, ডিনোমিনেটারে এটাকে পুরো রেখে দিচ্ছি, পি এ স্টার মাইনাস পি এ স্টার মাইনাস পি বি স্টার ওয়াই এ, তাহলে এটার সাথে গুণ হয়ে যাচ্ছে, গুণ হয়ে গেলে প্রথমটা হচ্ছে পি এ স্টার পি বি স্টার, এটার সঙ্গে এইটা মাইনাস পি এ স্টার মাইনাস পি এ স্টার মাইনাস পি বি স্টার ইন্টু ওয়াই এ ইন্টু পি বি স্টার প্লাস পি এ স্টার মাইনাস পি বি স্টার ইন্টু ওয়াই এ ইন্টু পি বি স্টার, এইটা। দেখো এই পুরো টার্মটা কেটে গেল, কেটে গিয়ে কি পড়ে রইল না, পিটা তুমি পেয়ে গেলে পি এ স্টার পি বি স্টার ডিভাইডেড বাই হচ্ছে তোমার পি এ স্টার মাইনাস পি এ স্টার মাইনাস পি বি স্টার ইন্টু ওয়াই এ। তাহলে দেখো এখন তুমি দেখতে পাচ্ছ যে পিটা ওয়াই এর টার্মসে বেরিয়েছে, অর্থাৎ ভেপার প্রেসার অ্যাজ এ ফাংশনস অফ মোল ফ্র্যাকশন ইন দ্য ভেপার ফেজ, তার টার্মসে তুমি এটাকে বের করতে পেরেছো। ঠিক আছে, তাহলে দেখো এই এখন আগে যেটা এই যে ইকুয়েশনটা আমরা এখানে ব্যবহার করেছিলাম, পিটা অ্যাজ এ ফাংশন অফ এক্স এ, এক্স এ হলে ওটাকে এক্স বিট টার্মসও তুমি লিখতে পারবে, এখানে হয়ে যাচ্ছে তার বদলে তোমার পিটা হচ্ছে তোমার ইন টার্ম অ্যাজ এ ফাংশন অফ ওয়াই এ। আচ্ছা এইটাকে তুমি আরো এইরকম ভাবে লিখতে পারো, অর পি ইকুয়াল টু, আর যে কোনো একটা লিখলেই চলে, আমি যা ওই লিখে দিচ্ছি ওটা তুমি নিজেই করে নিতে পারতে আর কি। এদিকে ধরো যদি পি এ স্টার মাইনাস পি এ স্টার মাইনাস পি
বিশটা, এবারে এই ওয়ান ওয়াই এটা হচ্ছে ওয়ান মাইনাস ওয়াই বি তুমি লিখতে পারবে, কারণ ভেপার ফেজও দুজনের মোল ফ্র্যাকশনের যোগফলটা ওয়ান, ওয়াই এটা হচ্ছে ওয়ান মাইনাস ওয়াই বি তুমি লিখে ফেলতে পারছো। সেখান থেকে তুমি লিখতে পারো, দেখো পিটা নিউমারেটরটা যেমন আছে তেমন রয়ে যাবে, পি স্টার পিবি স্টার হয়ে যাবে। দেখো ওয়ান দিয়ে যদি তুমি গুণ করো প্রথমটা, ওয়ান দিয়ে গুণ করলে দেখো এটা হচ্ছে পি স্টার মাইনাস পিবি স্টার, এখানে আবার পিবি স্টারটা চলে এলো, তার মানে নিচে একটা তোমার পিবি স্টার থেকে যেত এইটা, আর তারপরে এটা পড়ে থাকতে মাইনাস সাথে প্লাস করে দিলে প্লাস পি স্টার মাইনাস পি বি স্টার ইন্টু ওয়াই বি তুমি লিখতে পারো এটা, বা এটাকে মাইনাস করে দিলে ওটা পি বি স্টার মাইনাস পি স্টার এটা ভাবে তুমি লিখতে পারো, একই ব্যাপার। তাহলে জাস্ট ভেপার প্রেশার, সেটাকে মোল ফ্র্যাকশনস অফ এ অ্যান্ড বি ইন ভেপার ফেজ, তার টার্মস এটাকে আমি এক্সপ্রেস করলাম। আচ্ছা, এর যে করসপন্ডিং ছবিটা কেমন দেখতে হয়, এদিকে অ্যাজ ইউজুয়াল তুমি পিওর এ করো, এদিকে পিওর বি করো, আর এদিকে যেহেতু কম্পোজিশন ইন দা ভেপার ফেজ বলবো, অর্থাৎ পিওর এ মানে এখানে ওয়াই এ ইকুয়াল টু ওয়ান আর ওয়াই বি ইকুয়াল টু জিরো, আর পিওর বি মানে হচ্ছে ওয়াই এ ইকুয়াল টু জিরো ওয়াই বি ইকুয়াল টু ওয়ান। এখানে ওয়াই এটা হচ্ছে ডান দিক থেকে বাঁ দিকে যাচ্ছে, আর ওয়াই বিটা হচ্ছে বাঁ দিক থেকে তোমার ডান দিকে যাচ্ছে। এটা অ্যাজ ইউজুয়াল টেম্পারেচার তুমি ফিক্স করে দিচ্ছ। এইটা হচ্ছে ওই পিএস স্টার, পিবি স্টার, এখানে তুমি পি প্লট করছো, এইটা। আর এই ছবিটাকে তুমি জাস্ট দেখবে, মানে এটা আমি মানে বইয়ে খুব ভালো করে অ্যানালিসিস করে দিয়েছি, তুমি দেখতে পাবে যে কিছুই না, তুমি জাস্ট এই ছবির নেচারটা কেমন হবে দেখো। এমনি ইকুয়েশনটা একটু কমপ্লিকেটেড ইকুয়েশন, তো কমপ্লিকেটেড ইকুয়েশন হলে তোমার ছবিটা কেমন হবে তোমার ইনিশিয়ালি বুঝতে অসুবিধে, সেই জন্য তুমি এক কাজ করো যে এ যেহেতু মোর ভোলাটাইল দেন বি বলে দিয়েছে, তুমি এই পি স্টার এবং পিবি স্টারের দুটো স্পেসিফিক ভ্যালু নিয়ে নাও। মানে পিবি স্টার যদি 1 অ্যাটমসফিয়ার হয়, ধরুন না পি স্টারটা হচ্ছে 2 অ্যাটমসফিয়ার, যাতে করে পি স্টারটা গ্রেটার দেন পিবি স্টার হলো। হ্যাঁ, এবং সেইটা থেকে তুমি যেটা হবে যে পি স্টার পিবি স্টার রইলো না, তার বদলে পি এজ এ ফাংশন অফ ওয়াই এ তুমি পেয়ে গেলে। এবারে ওয়াই এর জাস্ট কয়েকটা ভ্যালু তুমি নিয়ে নাও, নিয়ে করসপন্ডিং পিটাকে ক্যালকুলেট করো, ক্যালকুলেট করে দেখবে যে যে ছবির নেচারটা হচ্ছে এরকম তোমার দেখতে হবে। স্ট্রেট লাইন হবে না, তার বদলে এরকম জাস্ট নিচের দিকে এরকম একটা লাইন থাকবে, ঠিক আছে, লাইনটা এরকম তোমার দেখতে হবে, ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। হলো, ছবিটা এরকম দেখতে হবে, বুঝতে পেরেছো? মানে জাস্ট তুমি যেটা করবে বাড়িতে, আমি তোমাকে কাজ দিচ্ছি যে তুমি পিএস স্টারের ভ্যালু একটা 2 ধরে নাও, পিবি স্টারের ভ্যালু তুমি 1 ধরে নাও, ধরে নিয়ে তারপরে পিটা যে ফাংশন অফ ওয়াই এ বেরিয়ে গেল, বা পিটা একটা ফাংশন অফ ওয়াই বি বেরিয়ে গেল, যেটা খুশি। তাহলে এবারে ওয়াই বির কতগুলো ভ্যালু তুমি নাও 0 থেকে 1 এর মধ্যে, 0, 1/4, হাফ, 3/4 ইত্যাদি ইত্যাদি, সেখান থেকে পিটাকে ক্যালকুলেট করো, ক্যালকুলেট করে তুমি দেখতে পাবে যে করসপন্ডিং যে পয়েন্টগুলোকে যদি লেখো, তাহলে এই টাইপের দেখতে তোমার ছবি হয়ে যাবে। আর এখানে একটা জিনিস বলি, তাহলে এই যে ছবিটা তুমি দেখেছো, ছবিটা স্ট্রেট লাইন নয় বলে তোমার প্রথমে আঁকতেও অসুবিধে, ইন্টারপ্রিট করতেও অসুবিধে, ঠিক আছে। সেই জন্য অল্টারনেটিভ একটা অ্যাপ্রোচ আছে, সেটা হচ্ছে তুমি যদি রেসিপ্রোকাল প্লট নাও। তো অল্টারনেটিভলি তুমি একটা কাজ করতে পারতে, 1/p যদি তুমি করতে, কি হবে, এইটাকে এটা আছে স্যার রেসিপ্রোকাল হয়ে যাবে, তার মানে এটা হয়ে গেল পি স্টার মাইনাস পিবি স্টার ইন্টু ওয়াই এ ডিভাইডেড বাই পি স্টার পিবি স্টার। দেখো এটা কি করেছে না, জাস্ট এ রেসিপ্রোকাল নিয়েছে, 1/p করেছে, এটা উপরে চলে গেছে, এটা নিচে চলে আসছে। আচ্ছা, তাহলে এটা কেমন দেখতে হচ্ছে দেখো, এইটা বাই এটা করলে 1/পিবি স্টার হচ্ছে, মাইনাস এইটা বাই এটা করলে 1/পিবি স্টার মাইনাস 1/,
পি এ স্টার ইন্টু ওয়াই এ এরকম দেখতে হলো এইটা। বা তুমি চাইলে এটাকে যেহেতু পি এ স্টারটা গ্রেটার দেন পি বি স্টার, তোর ওয়ান ওভার পি এ স্টারটা লেস দেন এটা, ঠিক আছে, এইরকম ভাবে না হয় লিখলাম। তো দেখো ওয়ান ওভার পিটা এখন কিন্তু এরকম দেখতে হয়ে গেল। আবার ওই একই রকম করে তুমি এটাকে ওয়াই বি এর টার্মসও এক্সপ্রেস করতে পারো। এটাকে তুমি চাইলে এটাকে ওয়ান বাই মানে ওয়াই বি এর টার্মসে এক্সপ্রেস করতে পারো, কিছুই না, যেখানে ওয়াই এটাকে তুমি জাস্ট ওয়ান মাইনাস ওয়াই বি হিসেবে লিখবে, তাহলে তুমি সেখান থেকে পেয়ে যাবে। মানে এটাকে তুমি এরকম করেও করতে পারো, ওয়ান ওভার পি সমান তখন হয়ে যাবে ওয়ান ওভার পি এসটা, মানে ওয়াই এটাকে তুমি ওয়ান মাইনাস ওয়াই বি করে দাও, তাহলে ওয়ান দিয়ে গুণ করলে এটা কেটে কেটে গিয়ে ওয়ান বাই পি স্টার হয়ে গেল এইটা। আর তার সঙ্গে তোমার থাকবে হচ্ছে তোমার এটা মাইনাস প্লাস হয়ে যাবে, প্লাস ওয়ান ওভার পি বি স্টার মাইনাস ওয়ান ওভার পি এ স্টার ইন্টু ওয়াই বি হয়ে যাবে। মানে আবার বলছি ওয়াই এটাকে তুমি ওয়ান মাইনাস ওয়াই বি লিখে জাস্ট করো, তাহলে দেখবে তোমার এটা এরকম হয়ে যাবে। এবারে দেখো এই পার্টিকুলার কেসে যদি তুমি প্লটটাকে আঁকার চেষ্টা করো, ওয়ান ওভার পি কে তুমি ধরো ওয়াই এ বা ওয়াই বি এর টার্মসে তুমি প্লট করবে। এটা তোমার পিওর এ, যেখানে ওয়াই এটা হচ্ছে ওয়ান আর ওয়াই বিটা হচ্ছে তোমার জিরো। এটা পিওর বি, ওয়াই এটা হচ্ছে জিরো, ওয়াই বিটা হচ্ছে তোমার ওয়ান। টেম্পারেচারটাকে ফিক্স করে দিয়েছো এটা। আচ্ছা, আমি যেহেতু এখানে ওয়ান বাই পি প্লট করছি, আর এখানে একটা বলে নিই, ওয়াই এটা হচ্ছে ডান দিক থেকে বাঁ দিকে বাড়ছে, আর ওয়াই ওয়াই বিটা হচ্ছে বাঁ দিক থেকে ডান দিকে বাড়ছে এটা। দেখো যেহেতু তোমার পি এ স্টারটা গ্রেটার দেন পি বি স্টার, তাহলে ওয়ান ওভার পি এ স্টারটা একটু কম হবে, এটা হচ্ছে ওয়ান ওভার পি এ স্টার, আর এটা হচ্ছে ওয়ান বাই পি বি স্টার এটা। এবার ছবিতে দেখো যে যখন ওয়াই এটা হচ্ছে তোমার ওয়ান হচ্ছে, ওয়াই এ যখন ওয়ান, তখন ওয়ান ওভার পি বি স্টার ওয়ান ওভার পি বি স্টার কেটে গিয়ে এটা ওয়ান ওভার পি এ স্টার হয়ে যাবে, আর ওয়াই এই কত তোমার জিরো যখন হয়ে যাচ্ছে, তাহলে ওটা ওয়ান ওভার পি বি স্টার হয়ে যাবে এটা। তার মানে দেখো এটা একটা স্ট্রেট লাইন হচ্ছে এখন, এটা এখন একটা স্ট্রেট লাইন হচ্ছে, হ্যাঁ এটা এই যে দেখো এই ছবিটা একটা স্ট্রেট লাইন হচ্ছে, যার ইন্টারসেপ্ট হচ্ছে ওয়ান ওভার, আচ্ছা আমি এইটা এখান থেকে দেখো এটা এটা হলে সুবিধা হবে, যেটা একটা স্ট্রেট লাইন হচ্ছে ওয়ান বাই পি ভার্সেস ওয়াই বি যদি প্লট করো, একটা স্ট্রেট লাইন হচ্ছে যখন ওয়াই বি ইকুয়াল টু তোমার জিরো, অর্থাৎ সেটা ওয়াই অ্যাক্সিস ইন্টারসেপ্ট ওয়ান ওভার পি স্টার হয়ে গেল, আর স্লোপটা হয়ে যাচ্ছে ওয়ান ওভার পি বি স্টার মাইনাস ওয়ান ওভার পি স্টার। এই 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 পরের ছবিটাতে ওয়ান ওভার পি ভার্সেস ওয়াই বি প্লট করলে স্লোপটা পজিটিভ হবে বলাই বাহুল্য, তার কারণটা যে পি স্টার যেহেতু গ্রেটার দেন পি বি স্টার, হ্যাঁ, মানে এই পার্টিকুলার এই পরের ছবিটা দেখো যদি পি স্টারটা এটা অ্যাকচুয়ালি বেসিক্যালি গ্রেটার দেন পি বি স্টার, তো তাহলে কিন্তু ওয়ান ওভার পি স্টারটা এটা লেস দেন ওয়ান ওভার পি বি স্টার হবে, এটা ইমপ্লাই করবে ওয়ান ওভার পি বি স্টার মাইনাস ওয়ান ওভার পি স্টার এইটা, এটা কিন্তু অ্যাকচুয়ালি গ্রেটার দেন জিরো। তো তার মতো করে তাকে পজিটিভ স্লোপ হলো, তুমি এই ছবিটা পেয়ে গেলে। তার মানে যদি মানে ভেপার প্রেশার ভার্সেস কম্পোজিশন অফ দ্য ভেপার ফেজ ছবি তোমাকে বলতে বলে, তাহলে তুমি যেমন পি ভার্সেস ওয়াই এ বা ওয়াই বি ছবি আঁকতে পারো, ঠিক একই রকম ভাবে ওয়ান ওভার পি ভার্সেস ওয়াই এ বা ওয়াই বি ছবিটা আঁকতে পারো। তাহলে ওয়ান বাই পি ভার্সেস ওয়াই বা ওয়াই বি ছবি আঁকার একটা সুবিধা কি না, এখন একটা স্ট্রেট লাইন হচ্ছে, তারপরে ছবি আঁকা বা ইন্টারপ্রেট করার সুবিধা হবে। আর এই পার্টিকুলার কেসে কিন্তু স্ট্রেট লাইন হচ্ছে না, তোমার ইন্টারপ্রিটেশনটা একটুখানি জাস্ট বুঝে নিতে হবে। আর বুঝে নেওয়ার জন্য আমি যেটা বললাম, তুমি একটা ওই টিপিক্যাল ভ্যালু পি এ স্টারটাকে দুই আর পি বি স্টারটাকে ওয়ান ধরো, ধরো পি অ্যাজ এ ফাংশন অফ ওয়াই এ বা ওয়াই বি তোমায় বেরিয়ে যাবে, আর ওয়াই এর কতগুলো ভ্যালু নাও, ধরো জিরো, ওয়ান ফোর্থ, হাফ, থ্রি ফোর্থ ইত্যাদি, তার মতো করে হচ্ছে তুমি পিটাকে ক্যালকুলেট করো, করে তুমি পয়েন্টগুলোকে লেখো, পয়েন্টগুলো দেখবে সেরকম দেখতে হবে। ঠিক আছে, বোঝা গেল? ঠিক আছে। আচ্ছা এবারে যেটা একটা মানে এই বাইনারি সলিউশনের ডিসকাশনে অনেক সময় স্ট্যান্ডার্ড রাস্তা হচ্ছে যে এই দুটো ছবিকে একসাথে করা। দুটো ছবিকে একসাথে করা মানে যে এক্ষেত্রে যখন প্রথম যে ছবিটা তুমি করেছিলে, এইখানে এক্স অ্যাক্সিস বরাবর তোমার কম্পোজিশন দিয়ে লিকুইড হয়ে যাচ্ছে, মানে এইখানে তুমি যদি সেইভাবে দেখো, এই এক্স অ্যাক্সিস বরাবর আসে হচ্ছে কম্পোজিশন ইন দ্য
লিকুইড ফেজ। আর এই ছবিটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস বরাবর আছে কম্পোজিশন ইন দ্য ভেপার ফেজ, মানে ওয়াই অ্যাক্সিস বরাবর এক্স অ্যাক্সিস বরাবর কম্পোজিশন ভেপার ফেজ আছে। এবারে এই দুটো ছবিকে একসাথে কম্বাইন করে দেওয়া হয়, ঠিক আছে? কম্বাইন যে ছবিটা সেটা কিরকম, তাহলে যেটা হচ্ছে ওই কম্বাইন প্লট আর কি। কম্বাইন প্লট, যে প্লটটা হচ্ছে ওই জাস্ট সিম্পলি ভেপার প্রেসার ভার্সেস জাস্ট কম্পোজিশন ডায়াগ্রাম। সেখানে ওই কম্পোজিশনটা লিকুইড ফেজে না ভেপার ফেজে এই নিয়ে কোনো কথাবার্তা বলা হচ্ছে না, ঠিক আছে? এইটা তাহলে এবারে যদি এই দুটোকে তুমি জাস্ট ছবি দুটোকে মার্চ করিয়ে দাও তাহলে ছবিটা কেমন হবে দেখো। মানে এটা এটা স্ট্যান্ডার্ড কনভেনশন আর কি, এরকম ভাবে করা হয় বলে আমিও করছি, সেখান থেকে অনেক কিছু বুঝতে পারা যাবে। ধরো এই খাঁচাটা একই রকমের, টেম্পারেচারটা ফিক্সড রাখা আছে, এটা তোমার পিওর এ, এটা হচ্ছে তোমার পিওর বি। এদিকে তুমি প্রেসার প্লট করবে, এইটা হচ্ছে তোমার পি এ স্টার, এটা হচ্ছে পি বি স্টার। আচ্ছা এবারে এক্স অ্যাক্সিস বরাবর এক্স এ না ওয়াই এ আমি কিচ্ছু বলবো না, যার বদলে শুধুমাত্র মোল ফ্র্যাকশন বলবো। এটা মোল ফ্র্যাকশন। এবারে সেটা বাঁদিক থেকে ডান দিকে যাচ্ছে না ডান দিক থেকে বাঁ দিকে যাচ্ছে, সেটাও আমি কিছু বলবো না, ঠিক আছে? কারণ আচ্ছা এখানে একটা বলি যে আমি আগে কি করছিলাম, আগে যেটা করছিলাম যে মোল ফ্র্যাকশন ইন দ্য লিকুইড ফেজ বা মোল ফ্র্যাকশন অফ দ্য ভেপার ফেজ, তার মতো করে ব্যাপারটাকে ভাবছিলাম যে মোল ফ্র্যাকশন অফ দ্য লিকুইড ফেজ বা মোল ফ্র্যাকশন অফ দ্য ভেপার ফেজ, সেইটা এক্স অ্যাক্সিস বরাবর প্লট করছিলাম। এখন কিন্তু আমি কিছু উল্লেখ করবো না, কারণ দুটো ছবি আমি একসাথে মার্চ করব। এবারে তোমাকে এই দুটো ছবি থেকে কোন লাইনটাকে তুমি অ্যাকচুয়ালি টার্গেট করছো তার মতো করে তোমার ওই এক্স অ্যাক্সিসটাকে তুমি ভেবে নেবে। যেমন ধরো যে যখন ওটা লিকুইড ফেজের কম্পোজিশনের রেসপেক্টে প্লট করলে তখন প্লটটা কেমন দেখতে হয়েছিল না, এরকম দেখতে হয়েছিল, এটা ঠিক আছে? আর যখন তুমি ভেপার ফেজের রেসপেক্টে দেখবে তখন ছবিটা কেমন দেখতে হলো, এরকম দেখতে হলো, ঠিক আছে? তার মানে ব্যাপারটা হচ্ছে যে যখন ধরো কথা কথা বলছি যে কোন একটা করসপন্ডিং, আমি জাস্ট সিম্পলি বলছি তোমাকে একটা, যে ধরো কোন একটা পার্টিকুলার লাইন তুমি কনসিডার করলে, কোন একটা গিভেন ভেপার প্রেসার। আর আগে এইখানে বলে নি, ধরো কোন একটা গিভেন ভেপার প্রেসার, এখানে কোন একটা গিভেন ভেপার প্রেসার বললাম, কোন একটা গিভেন ভেপার প্রেসারের করসপন্ডিং কম্পোজিশনটা কি হবে না, এর করসপন্ডিং কম্পোজিশনটা এইটা। কোন একটা গিভেন ভেপার প্রেসার যদি পি প্রাইম তুমি বলো, তো এইখানে করসপন্ডিং কম্পোজিশনটা এক্স প্রাইম, সেই এক্সটা হচ্ছে এ এরও হতে পারে বি এরও হতে পারে। আর উল্টো দিকে ধরো এইখানে যদি তুমি কনসিডার করতে যে কোন একটা করসপন্ডিং ভেপার প্রেসার তুমি বললে পি প্রাইম, তার মতো করে একটা কম্পোজিশন আছে, সেটাকে ওয়াই প্রাইম বলছি। ওয়াই প্রাইমটা কার হতে পারে না, তোমার বেসিক্যালি এ এরও হতে পারে বি এরও হতে পারে, হ্যাঁ, কারণ দুটোই তো তোমার এখানে আছে। আর এবারে তাহলে এইখানে যদি যে ছবিটা তুমি আঁকলে সেটা দেখো একবার এটা কাট করছে তোমার এই উপরের লাইনটাকে, যে উপরের লাইনটা কি ছিল না ভেপার প্রেসার ভার্সেস কম্পোজিশন ইন দ্য লিকুইড ফেজ, তার ছবি। সেইখান থেকে তুমি যেটা পাবে সেটা হচ্ছে এক্স, এটা যদি পি প্রাইম বলো, এটা হচ্ছে এক্স প্রাইম, সেটা এক্স প্রাইম হতে পারে এক্স বি প্রাইম হতে পারে। আবার এই এই যে লাইনটা, এই লাইনটা যেখানে কাট করছে, এই করসপন্ডিং লাইনটা কি ভেপার ফেজ ভার্সেস কম্পোজিশন ইন দ্য ভেপার ফেজ, তার লাইন, তার করসপন্ডিং তোমার মোল ফ্র্যাকশন হচ্ছে ওয়াই প্রাইম। তার মানে এই এক্স অ্যাক্সিস বরাবর তুমি মোল ফ্র্যাকশনস ইন দ্য লিকুইড ফেজ অ্যাজ ওয়েল অ্যাজ মোল ফ্র্যাকশন অফ দ্য ভেপার ফেজ দুটোকেই অ্যাজিভ বোঝাচ্ছ। শুধু তোমার এই যে কোন একটা হরাইজন্টাল লাইন যেটা বেসিক্যালি কনস্ট্যান্ট প্রেসার লাইন, কোন একটা গিভেন ভেপার প্রেসারে করসপন্ডিং কম্পোজিশন যদি দেখতে হয় তোমাকে দেখতে হবে যে করসপন্ডিং কোথায় কোন লাইনটাকে অ্যাকচুয়ালি কাট করছে, উপরের লাইনটাকে নিচের লাইনটাকে। আচ্ছা এবারে এইখানে এই যে লাইনগুলোর বিভিন্ন নাম আছে,
তাহলে এই যে উপরের লাইনটা, এই উপরের লাইনটাকে বলা হচ্ছে, এই উপরের লাইনটা এটাকে বলা হচ্ছে লিকুইডাস লাইন। মানে আমি জাস্ট এটাকে ধরো এই যে লাইনটা, এই লাইনটা হচ্ছে তোমার লিকুইডাস লাইন। আচ্ছা, লিকুইডাস লাইনের ক্ষেত্রে কি হচ্ছে দেখো, যে এই যে লাইনটা, হুম, যদি তোমার করসপন্ডিং ভেপার প্রেশারটা বেশি হয়ে যেত, মানে মানে যদি তোমার এটা তো ইকুইলিব্রিয়াম ভেপার প্রেশার, এই যে কোন একটা গিভেন কম্পোজিশন উপরের লাইনটা তো ইকুইলিব্রিয়াম ভেপার প্রেশার, তাহলে ভেপার প্রেশার যদি বেশি হয়ে যায়, হুম, মানে মানে কি বলবো, সেভাবে মানে 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 আমি অন্যভাবে বলছি, এই এই যে করসপন্ডিং যে লাইনটা, এখানে ইকুইলিব্রিয়াম ভেপার প্রেশার, তার উপরে যদি তুমি থাকো, হ্যাঁ, তার উপরে যদি থাকো তাহলে প্রেশারটা বেড়ে গেল। প্রেশারটা বেড়ে গেল মানে জাস্ট সেখানে শুধুমাত্র লিকুইড এক্সিস্ট করবে। আবার উল্টো দিকে এই যে নিচের লাইনটা, নিচের লাইনটা একটা নাম আছে, একে বলে ভেপোরাস লাইন। ভেপোরাস লাইন, যে এই লাইনে যদি নিচে আসো তুমি, তার প্রেশারটা তুমি কমিয়ে দিলে তার পুরোটাই তোমার ভেপার হয়ে যাবে। তাহলে এই লাইনের উপরে পুরোটাই লিকুইড থাকবে, এই লাইনের নিচে হচ্ছে পুরোটাই ভেপার থাকবে। সেই অনুযায়ী এদের নাম, একটা হচ্ছে লিকুইড লাইন, একটা হচ্ছে ভেপার লাইন, ভেপোরাস লাইন। তাহলে যেটা হচ্ছে যে এর উপরে শুধু লিকুইড ফেজ থাকবে, হ্যাঁ, এটা মাথায় রাখবে। আর এর নিচে হচ্ছে শুধুমাত্র ভেপার থাকবে। আর এর মাঝের যে জায়গাটা, মাঝের জায়গাটা লিকুইড আর ভেপার তারা বেসিক্যালি কোএক্সিস্ট করবে। দেখো এই মাঝের জায়গাটা লিকুইড ভেপার কোএক্সিস্ট করছে, তাহলে এই যে নিচের যে লাইনটা, যেটা আমি ভেপোরাস লাইন বলছি, সেই ভেপোরাস লাইনের নিচে শুধুমাত্র ভেপার এক্সিস্ট করে। আর লিকুইডাস লাইন, লিকুইডাস লাইনের উপরে শুধুমাত্র লিকুইড এক্সিস্ট করে। ঠিক আছে, এইটা। আচ্ছা, এছাড়াও হচ্ছে আরো দুটো লাইন খুব ইম্পর্টেন্ট। একটা হচ্ছে যে একটা ধরো কনস্ট্যান্ট কম্পোজিশন লাইন। তাহলে এই যে করসপন্ডিং, ধরো এই যে লাইনটা তুমি টেনেছিলে, এই লাইনটাকে যদি এইরকম করে আমি সলিড করে দিই, ধরো এই লাইনটা আমি সলিড করে দিই, তো এটা কি হচ্ছে, একটা লাইন যেটা প্যারালাল টু কম্পোজিশন অ্যাক্সিস। এই যে লাইনটা, এই লাইনটাকে বলা হচ্ছে তোমার টাই লাইন। টাই লাইন হচ্ছে একটা লাইন যেটা প্যারালাল টু কম্পোজিশন অ্যাক্সিস, এটা। তাহলে এক্ষেত্রে প্যারালাল টু কম্পোজিশন অ্যাক্সিস মানে প্রেসারটা কনস্ট্যান্ট রাখা আছে। তাহলে প্রেসারটা কনস্ট্যান্ট ইম্পর্টেন্ট না, কারণ এরপর আমি বয়লিং পয়েন্ট ভার্সেস কম্পোজিশন ডায়াগ্রাম আঁকবো। তোমার টাই লাইনের ক্ষেত্রে তোমার এই প্রেসার কনস্ট্যান্ট রইলো নাকি টেম্পারেচার কনস্ট্যান্ট, এটা ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট হচ্ছে এটা মোল ফ্র্যাকশনের যে লাইনটা, কম্পোজিশন লাইন যেটা, তার সঙ্গে প্যারালাল কিনা, সেটা হচ্ছে টাই লাইন। আর একটা হচ্ছে ধরো তোমার এই একটা লাইন তুমি টানলে, একটা টাইম ধরো তুমি টানছো, লাইন টানছো তুমি, যে লাইনটা কি হচ্ছে না, কনস্ট্যান্ট কম্পোজিশন লাইন, মানে কম্পোজিশনটাকে কনস্ট্যান্টটাকে তুমি একটা লাইন টানছো, এই লাইনটাকে বলা হয় তোমার আইসোপ্লেট। আইসোপ্লেট। তো দেখো এখানে চারটে লাইন খুব ইম্পর্টেন্ট। একটা হচ্ছে তোমার লিকুইডাস লাইন, একটা হচ্ছে ভেপোরাস লাইন, একটা টাই লাইন, আর একটা হচ্ছে আইসোপ্লেট। তো আইসোপ্লেট হচ্ছে কনস্ট্যান্ট কম্পোজিশন লাইন, টাই লাইনটা হচ্ছে এ লাইন প্যারালাল টু কম্পোজিশন অ্যাক্সিস। উপরের যে লাইনটা, যেটা বেসিক্যালি মানে কম্পোজিশন, যেটা বেসিক্যালি ভেপার প্রেসার বা কম্পোজিশন ইন দ্য লিকুইড ফেজ রিপ্রেজেন্ট করে, সেটা হচ্ছে লিকুইডাস লাইন, যার উপরে শুধুমাত্র লিকুইড এক্সিস্ট করে, কোনো ভেপার থাকে না। আর নিচের যে লাইনটা, যেটা হচ্ছে ভেপার প্রেসার বা কম্পোজিশন ইন দ্য ভেপার ফেজ, তার লাইন, এটা হচ্ছে ভেপোরাস লাইন, যে ভেপার লাইনের নিচে হচ্ছে শুধুমাত্র ভেপার এক্সিস্ট করে। এটা হচ্ছে কম্বাইন্ড প্লট হচ্ছে এইটা। ঠিক আছে, বোঝা গেল? ঠিক আছে, এটা বুঝতে পেরেছো? আচ্ছা, এবারে এইখান থেকে আরেকটা ইন্টারেস্টিং জিনিস, ভীষণ ইম্পর্টেন্ট জিনিস আমি বলি। আচ্ছা, তুমি একটু জাস্ট একটুখানি বোঝার চেষ্টা করো প্রথম। দেখো, ধরো আমি একটুখানি অন্য কালার ব্যবহার করি। ধরো এই তিনটে পয়েন্ট আমি বলছি, এই পয়েন্টটা হচ্ছে তোমার এল পয়েন্ট, এটা ধরো এ পয়েন্ট, আর এই পয়েন্টটা ধরো ভি পয়েন্ট। ঠিক আছে, আমি তিনটে পয়েন্ট বলেছি, একটা হচ্ছে ভি, একটা হচ্ছে তোমার এ, আর একটা হচ্ছে এল। আচ্ছা, ধরো তুমি এই এরকম একটা জায়গায় প্রথমে ছিলে, এরকম জায়গায় একটা ছিলে ধরো, এই জায়গায় শুধুমাত্র ভেপার এক্সিস্ট করে। এবারে যখন বাঁ দিক থেকে তুমি আস্তে আস্তে ডান দিকে ধরো গেলে, এই যে পয়েন্টটা, যে রেড পয়েন্ট যেটা বলা আছে, রেড পয়েন্টে আসার পরে কি হচ্ছে, প্রথম ভেপার থেকে লিকুইড তৈরি হওয়া স্টার্ট হলো।
এবার যত তুমি ডান দিকে এগোচ্ছ 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 এগোচ্ছ, এগোনোর পরে যখন এল পয়েন্টে পৌঁছে গেলে, এল পয়েন্টের জাস্ট পরে কি হচ্ছে, শুধুমাত্র লিকুইড আছে আর ভেপার কিছু নেই। তার মানে দেখো, এই যে ভি পয়েন্ট থেকে যত তুমি এল পয়েন্টের দিকে এগোচ্ছ, তত কি হচ্ছে যে তোমার ভেপারের পরিমাণটা কমছে, লিকুইডের পরিমাণটা বাড়ছে। তাহলে ভি পয়েন্টের বাঁ দিকে শুধুমাত্র ভেপার, আর এল পয়েন্টের ডান দিকে শুধুমাত্র লিকুইড। তার মানে ভি থেকে যত তুমি এল এর দিকে এগোচ্ছ, তত কি হচ্ছে না, তোমার অ্যামাউন্ট অফ লিকুইড সেটা অ্যাকচুয়ালি বাড়ছে। আবার উল্টো দিকে ধরো তুমি এরকম একটা জায়গায় ছিলে, ধরো যেখানে পুরোটাই হচ্ছে লিকুইড ফেজের পয়েন্ট, তুমি বাঁদিকে আসছো, বাঁদিকে যখন আসছো এল পয়েন্টে আসার পরে প্রথমে তো শুধুমাত্রই লিকুইড ছিল, এল পয়েন্টে আসার পরে প্রথম ভেপার তৈরি হওয়া স্টার্ট হলো। এবার যত তুমি বাঁদিকে আসছো কারণে আলটিমেটলি কি হচ্ছে, লিকুইড থেকে বেশি 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 ভেপার তৈরি হচ্ছে, করে যখন তোমার ভি পয়েন্টে চলে এলো তখন পুরোটাই ভেপার হয়ে গেল। তাহলে আমি একটা পার্টিকুলার পয়েন্ট এ যদি কনসিডার করি, তাহলে এখান থেকে দেখো যেটা পরিষ্কার সেটা হচ্ছে এই যে, যেটা এখান থেকে তুমি কোয়াইট ক্লিয়ার, সেটা হচ্ছে দেখো যে এই যে লেন্থটা ধরো ভি এ, এই যে লেন্থটা, সেই লেন্থটা প্রপোর্শনালটি কি হবে না, ভেপার থেকে কতখানি লিকুইড তৈরি হয়েছে সেইটা, এটা হচ্ছে অ্যামাউন্ট অফ লিকুইড ফর্ম, তাই না? বুঝতে পারলো? এই যে ভি এ, এই যে লেন্থটা, সেটা প্রপোর্শনাল টু অ্যামাউন্ট অফ লিকুইড ফর্ম। কেন তুমি বুঝতে পারছো তো? যে ভি পয়েন্টের যা বাঁ দিকে থাকবে শুধুমাত্রই ভেপার, এবার বাঁ দিক থেকে আস্তে আস্তে ডান দিকে গেলাম, ভি পয়েন্টে প্রথম ভেপার থেকে লিকুইড তৈরি হওয়া স্টার্ট হলো, যত তুমি আরো 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 ডান দিকে যাচ্ছ, তত তত তোমার লিকুইড তৈরি হচ্ছে, আর এল পয়েন্ট টপকে গেলে পুরোটাই লিকুইড হয়ে গেছে। তার মানে ভি এ যেটা, সেটা হচ্ছে অ্যামাউন্ট অফ লিকুইড ফর্ম, তার সঙ্গে প্রপোর্শনাল। আর এল এ যেটা, সেটা কার সঙ্গে প্রপোর্শনাল? এটা হচ্ছে অ্যামাউন্ট অফ ভেপার ফর্ম। যে এল এটা, সেটাকে অ্যামাউন্ট অফ ভেপার ফর্ম। মানে তুমি যদি এল পয়েন্টের ডান দিকে থাকতে পুরোটাই লিকুইড ছিল, এল পয়েন্টে যখন এলে জাস্ট প্রথম লিকুইড থেকে ভেপার তৈরি হওয়া স্টার্ট হলো, তার যত কত তুমি বাঁদিকে আসছো, এল থেকে যত এ পয়েন্টে আসছো, তত তত লিকুইড ভেপারে কনভার্টেড হচ্ছে এবং ভি পয়েন্ট থেকে পুরোটাই ভেপার হয়ে গেছে। এল এটা হচ্ছে অ্যামাউন্ট অফ ভেপার ফর্ম। ঠিক আছে? তাহলে তুমি এই যে রেশিওটা দেখো, ভি এ বাই এল এ, এই যে রেশিওটা, সেটাকে তুমি লিখতে পারছো অ্যামাউন্ট অফ লিকুইড। মানে এখন আসলে এই মাঝের জায়গাটা তো লিকুইড ভেপার দুজনে এক্সিস্ট করে, কো এক্সিস্ট করে, তার মধ্যে কতখানি রিলেটিভ অ্যামাউন্ট আছে, কতখানি লিকুইড আর কতখানি ভেপার, সেটা তোমার ঠিক হয়ে যাচ্ছে কি করে না, এই রেশিওটা দিয়ে অ্যামাউন্টটা ভেপার হয়ে গেল। তার মানে দেখো যেটা হলো যে, যে তুমি এই ভি, এটা হচ্ছে ভেপোরাস লাইন থেকে যে ডিস্টেন্সটা, সেটা অ্যামাউন্ট অফ লিকুইডের সঙ্গে প্রপোর্শনাল, আর লিকুইড অফ লাইন থেকে যে ডিস্টেন্সটা, সেটা অ্যামাউন্ট অফ ভেপারের সঙ্গে প্রপোর্শনাল। এমন করে যাতে করে দেখো জাস্ট এটা ওই দ্বিতীয় শ্রেণীর যে লিভার তার মতো। তাহলে এইটা কি বলা হচ্ছে তোমার লিভার রুল। দিস ইজ দ্য লিভার রুল। তাহলে এই ছবিতে লিভার রুলটা কোনটা বুঝতে পারলে? শুনতে কি, হ্যালো, বুঝতে পেরেছো লিভার রুলটা? এটা দেখো, এটা পরিষ্কার তো, কারো কোনো অসুবিধা নেই তো? আচ্ছা, এখানে একটা জিনিস একটুখানি বলি। দেখো, তুমি যখন এই তিনটে রিজিয়ন যদি দেখো এখানে, আমি আমি লিভার রুলের ডেরিভেশনটা আসবো। আচ্ছা, লিভার রুলের ডেরিভেশনটা আগে একটু বলে নিই এক second। ধরো
ডেরিভেশন অফ লিভারডুল দেখো, তোমার এ পয়েন্টে যখন তুমি আছো, আমি এক কাজ করি যে মানে আমি তোমার এটাকে এক সেকেন্ড, ধরো আমি এই বাঁদিক থেকে ডান দিকে যেহেতু তোমার এটা চেঞ্জ হচ্ছে, মানে মানে বাঁদিক থেকে ডান দিকে যদি দেখি, তাহলে যেহেতু তোমার বি এর মোল ফ্র্যাকশনটা পাল্টাচ্ছে, এখানে আমি তাহলে এক্স প্রাইম ওয়াই প্রাইম না লিখে এইটাকে ধরো লিখছি, এটা তো ভেপার ফেজে, ভেপার ফেজে মানে হচ্ছে ওয়াই ওয়াই বি, এটা তো লিকুইড ফেজে, এটা হচ্ছে এক্স বি, আর এইটা ক্যাপিটাল এক্স বি আমি লিখে রাখছি, কারণ দেখো এই এ পয়েন্টে কিন্তু লিকুইড ভেপার দুজনেই কোএক্সিস্ট করছে। তাহলে এক্স বিটা হচ্ছে তোমার অ্যাকচুয়ালি টোটাল মোল ফ্র্যাকশনস অফ এ ইন লিকুইড অ্যান্ড ভেপার টুগেদার আর কি। হ্যাঁ, এখানে তো তোমার বেসিক্যালি লিকুইড ভেপার দুজনেই কোএক্সিস্ট করছে, তাহলে যে ক্যাপিটাল এক্স বিটা হচ্ছে তোমার বি এর মোল ফ্র্যাকশন, সেটা শুধুমাত্র লিকুইড ফেজে বা শুধুমাত্র ভেপার ফেজে না, স্মল এক্স বিটা হচ্ছে বি এর মোল ফ্র্যাকশন ইন লিকুইড ফেজ, স্মল ওয়াই বিটা হচ্ছে ভেপার মোল ফ্র্যাকশনস অফ বি ইন দ্য ভেপার ফেজ, কিন্তু ক্যাপিটাল এক্স বি যেটা, সেটা হচ্ছে টোটাল মোল ফ্র্যাকশনস অফ বি ইন লিকুইড অ্যান্ড ভেপার টুগেদার। দেখো তাহলে এইখানে এই ছবিতে এক্স বি যেটা ক্যাপিটাল এক্স বি, এইটা হচ্ছে বি এর নাম্বার অফ মোলস ইন লিকুইড ফেজ প্লাস বি এর নাম্বার অফ মোলস ইন ভেপার ফেজ ডিভাইডেড বাই টোটাল মোল ফ্র্যাকশন, অর্থাৎ এ এর নাম্বার অফ মোলস ইন লিকুইড ফেজ প্লাস এ এর নাম্বার অফ মোলস ইন ভেপার ফেজ প্লাস বি এর নাম্বার অফ মোলস ইন লিকুইড ফেজ প্লাস বি এর নাম্বার অফ মোলস ইন ভেপার ফেজ। তার মানে কি হলো দেখো, যে নিচে হচ্ছে লিকুইড ভেপার মিলে ইআরবি টোটাল নাম্বার অফ মোলস, আর উপরে নিউমারেটরে যেটা আছে সেটা হচ্ছে তোমার লিকুইড ভেপার মিলে বি এর নাম্বার অফ মোলস। তাহলে এইটা হচ্ছে তোমার টোটাল মোল ফ্র্যাকশনস অফ বি ইন লিকুইড এন্ড ভেপার টুগেদার। এটা এটা হচ্ছে এটা। আর এক্স এটা কোনটা? এক্স এটা হচ্ছে তোমার লিকুইড ফেজে, সরি এক্স এক্স বিটা, এক্স বিটা হচ্ছে তোমার লিকুইড ফেজে বি এর মোল ফ্র্যাকশন। লিকুইড ফেজে বি এর মোল ফ্র্যাকশন মানে কি হবে? সেটা হচ্ছে বি এর নাম্বার অফ মোলস ইন লিকুইড ফেজ বাই লিকুইড ফেজে টোটাল নাম্বার অফ মোলস, এটা। অ্যান্ড ওয়াই বিটা কত হবে? বি এর নাম্বার অফ মোলস ইন ভেপার ফেজ বাই টোটাল নাম্বার অফ মোলস ইন ভেপার ফেজ, এটা। তাহলে আসলে ওই স্মল এক্স বি, স্মল ওয়াই বি, ক্যাপিটাল এক্স বি, তার মানেগুলো পরিষ্কার তো? ঠিক আছে, আচ্ছা। তাহলে তাহলে এবারে দেখো, এই যে ভি এ যেটা, এই যে লেন্থটা, ভি এর লেন্থের ছবিটা কোনটা? মানে এ মাইনাস ভি, তো তার মানে ক্যাপিটাল এক্স বি মাইনাস ওয়াই বি, এটা হচ্ছে বেসিক্যালি ক্যাপিটাল এক্স বি মাইনাস ওয়াই বি, এইটা, তাই না? এই যে এখানে দেখো, এই যে ভি ভি এ এই লেন্থটা কত? ক্যাপিটাল এক্স বি মাইনাস ওয়াই বি, এইটা, ঠিক আছে। তো এটাকে তুমি তাহলে এইভাবে লেখো, ধরো এক্স বিটা যেমন আছে রেখে দাও, মাইনাস ওয়াই বিটাকে জাস্ট আমি লিখে দিচ্ছি এন বি ফর দ্য লিকুইড ফেজ বাই, সরি এন বি ফর দ্য ভেপার ফেজ, এটা ভেপার ফেজ, বাই হচ্ছে এন এ ইন দ্য ভেপার ফেজ প্লাস এন বি ফর দ্য ভেপার ফেজ, এইটা। আমি এক কাজ করে এটাকে সিম্পলিফাই করে এইরকম ভাবে, ভি এ তার লেন্থটা ইন্টু এন এ ইন দ্য ভেপার ফেজ প্লাস এন বি ইন দ্য ভেপার ফেজ, এটা হয়ে যাচ্ছে কত? ক্যাপিটাল এক্স বি ইন্টু এন এ ইন্টু ভেপার ফেজ প্লাস এন বি ইন্টু ভেপার ফেজ, এইটা মাইনাস এন বি ইন্টু ভেপার ফেজ, এইটা। আচ্ছা, আমি এইটাই না লিখে রাখছি, এটা।
আর আরেকটা জিনিস দেখো, তারপর আমি সিম্পলিফাইটা পরে করছি। তারপরে দেখো, আচ্ছা এখানে দেখো এল এ এই লেন্থটা কত? এটা হচ্ছে স্মল এক্স বি মাইনাস ক্যাপিটাল এক্স বি। ছবিটা দেখো পরিষ্কার, এটা স্মল এক্স বি মাইনাস ক্যাপিটাল এক্স বি। সেটা কত হচ্ছে না, স্মল এক্স বিটা হচ্ছে এন বি ইন দ্য লিকুইড ফেজ বাই এন এ ইন দ্য লিকুইড ফেজ প্লাস এন বি ইন দ্য লিকুইড ফেজ মাইনাস ক্যাপিটাল এক্স বি হলো। এটা এখানে গুণ হয়ে গেলে কি হচ্ছে দেখো, এল এ ইন্টু এন এ ইন দ্য ভেপার ফেজ প্লাস সরি এন এ ইন দ্য লিকুইড ফেজ প্লাস এন বি ইন দ্য লিকুইড ফেজ। এটা হয়ে যাচ্ছে কত, এন বি ইন দ্য লিকুইড ফেজ মাইনাস ক্যাপিটাল এক্স বি ইন্টু এন এ ইন দ্য লিকুইড ফেজ প্লাস এন বি ইন দ্য লিকুইড ফেজ। এটা ধরো এইটা একটা ইকুয়েশন, এটা তো তোমার আর একটা ইকুয়েশন। এবার তুমি এক কাজ করো, এই একটা ইকুয়েশন থেকে আরেকটা ইকুয়েশন বিয়োগ করে দাও, ঠিক আছে? এটা একটা ইকুয়েশন থেকে আরেকটা ইকুয়েশনকে তুমি বিয়োগ করছো। ফর্ম ইকুয়েশন 1 and 2 কি পাচ্ছ দেখো, 1 and 2। আচ্ছা বিয়োগ করবো না, যোগ করবো, রাদার সরি বিয়োগ না, এটাকে যোগ করি। হ্যাঁ, এইটা করলে দরকার নেই, মানে তোমার এ করে তো বিয়োগই করি। আচ্ছা বিয়োগ করলে কি দাঁড়াচ্ছে দেখো, তুমি ধরো এই 1 নম্বর থেকে 2 নম্বরকে বিয়োগ করলে হচ্ছে কত, ভি এ বার ইন্টু এন এ ভেপার প্লাস এন বি ভেপার মাইনাস এল এ এন এ লিকুইড প্লাস এন বি লিকুইড। এইটা হলো, আর এইটা করলে দেখো এইটা মাইনাস এইটা, অর্থাৎ তোমার এক্স বি ইন্টু এন এ লিকুইড প্লাস এন এ ভেপার প্লাস এন বি লিকুইড প্লাস এন বি ভেপার। এটা হলো, মানে তুমি যখন এই যে এই 1 থেকে 2 বিয়োগ করছো, তাহলে এক্স বি যদি কমন নিয়ে নাও, তাহলে এই পার্টটার সঙ্গে এই পার্টটা তোমার যোগ হয়ে গেল এইটা, আর তার সঙ্গে কি থেকে যাচ্ছে মাইনাস এইটা, আর মানে এইটা মাইনাস এটা, তো তার মানে এটা মাইনাস করে দিলে এন বি লিকুইড প্লাস এন বি ভেপার। এটা এটা হলো। আর এবারে খেয়াল করে দেখো, যদি এক্স বির এক্সপ্রেশনটা তুমি বসিয়ে দাও, এই যে এক্স বির এক্সপ্রেশনটা এক্স বি ইন্টু এই পুরো নিচের পার্টটা, সেটা কত, এন বি লিকুইড প্লাস এন বি ভেপারের সঙ্গে সমান হলো। আর এখানে দেখো সেটাই আছে, তার মানে ডান দিকের পার্টটা জাস্ট সিম্পলি জিরো। মানে এই যে এই ইকুয়েশন থেকে খেয়াল করে দেখো যে এক্স বি সমান যদি এই ইকুয়েশনটা হয়, তাহলে এক্স বি ইন্টু এই পুরো জিনিসটা, সেটা হচ্ছে এন বি লিকুইড প্লাস এন বি ভেপার। তাহলে এইটা যদি এন বি লিকুইড প্লাস এন বি ভেপার করো, এখানে মাইনাস এন বি লিকুইড প্লাস এন বি ভেপার আছে, তার মানে কি এই জিনিসটা ডান দিকের পার্টটা তোমার জিরো হয়ে গেল। ডান দিকের পার্টটা যদি জিরো হয়ে যায়, তাহলে তুমি এই ভি এ বার বাই এল এ বার এটা কি পাচ্ছ? তুমি যেটা করছো যে একটাকে ডান দিকে নিয়ে চলে গেলে করে এলএটাকে জাস্ট বাঁদিকে, মানে বাঁদিকে জাস্ট ডিনোমিনেটরে পাঠিয়ে দিচ্ছ, তো সেটা হয়ে যাচ্ছে কত তোমার, এন এ লিকুইড প্লাস এন বি লিকুইড, এন এ লিকুইড প্লাস এন বি লিকুইড, আর নিচে হচ্ছে এন এ ভেপার প্লাস এন বি ভেপার। তার মানে কি উপরটা হলো অ্যামাউন্ট অফ লিকুইড বাই নিচটা হলো অ্যামাউন্ট অফ ভেপার। এটা দেখো, দিস ইজ দ্য রিভালভ রুল। ঠিক আছে, বুঝতে পারলে কিভাবে লিভার রুলের ডেরিভেশনটা হলো? একটু ঠিক ঠিক করে জাস্ট ছবিটা বুঝবে,
ছবিটার মতো করে আঁকবে, তাহলেই দেখবে তোমার জিনিসটা হয়ে যাচ্ছে। আচ্ছা, এবারে একটা জিনিস যেটা আমি বলতে চাইছিলাম, যে এখানে এক কাজ করি, যে ফেজ রুলটাকে আমি ব্যবহার করার চেষ্টা করি। অ্যাপ্লিকেশনস অফ ফেজ রুল। আসলে দেখো, এখানে না তোমার তিনটে রিজিয়ন আছে, তো এখানে মূলত তোমার তিনটে রিজিয়ন আছে। তো এই বাইরে একটা লিকুইড ফেজের রিজিয়ন, এখানে যে ভেপার ফেজের রিজিয়ন, আর মাঝখানটা হচ্ছে তোমার লিকুইড ভেপার ইন্টারফেজ তার রিজিয়ন। ঠিক আছে, তাহলে দেখো রিজিয়ন 1 আর 2 তে কি হচ্ছে, 1 and 2 এদের ক্ষেত্রে কি হচ্ছে, নাম্বার অফ ফেজ কিন্তু একটা, কারণ পিওর লিকুইড আছে অথবা পিওর ভেপার আছে। এখানে তো লিকুইড ভেপার একসাথে আছে কোথায়, ফেজ 3 তে, মানে 3 নম্বর রিজিয়ন। তাহলে 1 নম্বর রিজিয়নে শুধুমাত্র লিকুইড আছে, 2 নম্বর রিজিয়নে শুধুমাত্র ভেপার আছে, তাহলে ফেজ হচ্ছে একটা। আচ্ছা, সাথে একটা বাইনারি সলিউশন, তা কম্পোনেন্ট সবসময় 2। তাহলে এইখান থেকে তুমি গিভস ফেজ রুল যদি কাজে লাগাও, এফ ইকুয়াল টু কত, সি মাইনাস পি প্লাস 2, তাহলে 2 মাইনাস 1 প্লাস 2, তার মানে কত, 3 হলো। এটা ডিগ্রিতে ফ্রিডম হচ্ছে 3টে। আচ্ছা, এবারে যেহেতু অ্যাজ তুমি এখানে টেম্পারেচারটা অলরেডি কনস্ট্যান্ট রেখেছো, দেখো এখানে এই টেম্পারেচারটা অলরেডি ফিক্সড রেখেছো। অ্যাজ টেম্পারেচার ইজ অলরেডি ফিক্সড, effective degrees of freedom, effective degrees of freedom কত, 3 মাইনাস 1, অর্থাৎ তোমার 2টো হচ্ছে। অর্থাৎ তুমি এখানে যেটা চেঞ্জ করতে পারবে, যে ভেপার প্রেসার যদি তুমি চেঞ্জ করো, তাহলে কম্পোজিশন জাস্ট একটা তুমি চেঞ্জ করতে পারবে, আর কি দুটো কি একসাথে তুমি পারবে না। আচ্ছা, এবারে রিজিয়ন সিতে আবার উল্টো দিকে দেখো, ফেজ কিন্তু এখন দুটো, কারণ লিকুইড ভেপার কোএক্সিস্ট করছে, কম্পোনেন্টে দুটো। এফটা কত হচ্ছে, সি মাইনাস পি প্লাস পি যদি তুমি করো, সেটা হয়ে যাচ্ছে তোমার 2 মাইনাস 2 প্লাস 2, অর্থাৎ তোমার 2 হয়ে গেল। আচ্ছা, এখানেও তাই, অ্যাজ টেম্পারেচার ইজ অলরেডি ফিক্সড, এফেক্টিভ ডিগ্রিজ অফ ফ্রিডম বা ভ্যারিয়েন্স, সেটা কত হচ্ছে না, 2 থেকে আবার 1 বাদ জায়গায় 1 হয়ে গেল। তার মানে দেখো, যে এইখানে তুমি প্রেসার এবং কম্পোজিশন দুজনের মধ্যে তুমি একজনকে চেঞ্জ করতে পারবে, একজনকে পারবে না। টেম্পারেচার তো অলরেডি ফিক্সড হয়ে গেছে, তার প্রেসার এবং কম্পোজিশনের মধ্যে তুমি একটাকে জাস্ট চেঞ্জ করতে পারবে, আর একটাকে তুমি পারবে না, মানে একটা করলে অন্যটা অটোমেটিক্যালি ফিক্সড হয়ে যাবে। আচ্ছা, এবারে এখানে এই অ্যালং দ্য টাই লাইন, অ্যালং দ্য টাই লাইন কি হচ্ছে, প্রেসারটা ইজ এগেন কনস্ট্যান্ট। এই যে ভেপার প্রেসার ভার্সেস কম্পোজিশন ডায়াগ্রামে তোমার যদি একটা টাই লাইন, এই যে টাই লাইন বরাবর যাও, সেক্ষেত্রে প্রেসারটা কি হচ্ছে, থ্রুআউট কনস্ট্যান্ট থেকে যাচ্ছে। প্রেসারটা যদি কনস্ট্যান্ট থেকে যায়, তাহলে এই যে ডিগ্রিজ অফ ফ্রিডম যেটা একটা ছিল, সেটাও আর রইল না। তখন কি হবে, তখন হচ্ছে ডিগ্রিজ অফ ফ্রিডম যেটা, ফ্রিডম, সেটা বেসিক্যালি তোমার 0 হয়ে গেল। তখন কিন্তু ডিগ্রিজ অফ ফ্রিডম কিন্তু তোমার বেসিক্যালি 0 হয়ে যাচ্ছে, অর্থাৎ ব্যাপারটা ইনভেরিয়েন্ট হয়ে যাচ্ছে। তার মানে এটা দাঁড়াচ্ছে যে তখন এই কম্পোজিশন অটোমেটিক্যালি তোমার ফিক্সড হয়ে যাবে। প্রেসার যদি ফিক্সড করে দেয়, কম্পোজিশন ইজ অটোমেটিক্যালি ফিক্সড। তার মানে তুমি অ্যালং দ্য টাই লাইন বরাবর তুমি যখন এগোবে, তখন লিকুইড ফেজে এ আর বি এর যা মোল ফ্র্যাকশন, ভেপার ফেজে এ আর বি এর যে মোল ফ্র্যাকশন, এগুলো অলরেডি ফিক্সড হয়ে আছে। তাহলে তাহলে অ্যালং দ্য টাই লাইন তুমি যখন এগোচ্ছ, তাহলে এই যে লাইন বরাবর, এই পুরো লাইন বরাবর হচ্ছে কম্পোজিশনটা পুরো ফিক্সড হয়ে গেছে। তাহলে কম্পোজিশনটা যদি তোমার ফিক্সড হয়ে যায়, তাহলে তুমি জাস্ট এই ভি থেকে এ পয়েন্টে গেলে বা এল থেকে ভি পয়েন্টে গেলে কি পাল্টাচ্ছে, পাল্টাচ্ছে যেটা সেটা হচ্ছে বেসিক্যালি রিলেটিভ অ্যামাউন্টটা। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে কম্পোজিশন ইজ অটোমেটিক্যালি ফিক্সড।
কম্পোজিশন কিন্তু অটোমেটিক্যালি ফিক্সড, তাহলে কি হবে, তাহলে as we move along the tie line, the relative amount in liquid phase and vapor phase changes keeping composition as constant। তাহলে যখন তোমার ওই এই জায়গায় তুমি লিকুইড ভেপার ইন্টারফেস রিজিয়নে আছো, এই জায়গাতে আছো, ঠিক আছে, তাহলে ভি পয়েন্ট থেকে যা সামান্য ডান দিকে সেখানে লিকুইড ভেপার দুজনই এক্সিস্ট করছে। লিকুইড ফেজে এ ওর বি এর মোল ফ্র্যাকশনের রেশিও থাকবে, ভেপার ফেজে বি এর মোল ফ্র্যাকশনের রেশিও থাকবে। বা একটা সরে গিয়ে যখন এ পয়েন্টে গেলে ওই রেশিওগুলো এক্স্যাক্টলি একই থাকছে, মানে এক্স এ এক্স বি ওয়াই এ ওয়াই বি ফিক্সড, এল পয়েন্টও এক্স এ এক্স বি ওয়াই বি ফিক্সড। তাহলে ভি এ এল এই একটা থেকে আরেকটার দিকে যখন তুমি মুভ করছো অ্যালং দ্য টাই লাইন, যেটা পাল্টাচ্ছে সেটা হচ্ছে বেসিক্যালি রিলেটিভ অ্যামাউন্টটা। তুমি যখন ভি পয়েন্টের কাছাকাছি থাকছো তখন হচ্ছে টোটাল অ্যামাউন্ট ইন দ্য ভেপার ফেজ বেশি থাকছে দেন দ্য লিকুইড ফেজ। যখন এল পয়েন্টের কাছাকাছি যাচ্ছে টোটাল অ্যামাউন্ট ইন দ্য লিকুইড ফেজ বেশি থাকছে দেন দ্য ভেপার ফেজ। তাহলে রিলেটিভ অ্যামাউন্টটা কোন পয়েন্টে কি হবে সেটা তোমার লিভার রুল দিয়ে ঠিক হয়ে যাচ্ছে। ঠিক আছে, এটাকে বুঝতে পেরেছো? দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, আরেকটা ছবি আমি এঁকে দিই, সেটা হচ্ছে যে দেখো আমি এই যে ছবিগুলোকে এঁকেছি সেই ছবিগুলো হচ্ছে তোমার ভেপার প্রেসার ভার্সেস কম্পোজিশন তার ছবি। ভেপার প্রেসার ভার্সেস কম্পোজিশন ছবিটা সেটা তোমার লিকুইড মানে কম্পোজিশনটা লিকুইড ফেজে দেখেছো, কম্পোজিশনটা ভেপার ফেজে দেখেছো, আবার কম্পোজিশনটা হচ্ছে তোমার একসাথে দেখেছো। ঠিক আছে, আর এবারে তুমি জানো যে ভেপার প্রেসারের সঙ্গে কিন্তু বয়লিং পয়েন্ট একটা সম্পর্ক আছে। ভেপার প্রেসারের সঙ্গে বয়লিং পয়েন্টের সম্পর্কটা কি? তুমি জানো ভেপার প্রেসার বাড়লে বয়লিং পয়েন্ট কমে অ্যান্ড ভাইস ভার্সা, এটা তোমার জানা আছে। ঠিক আছে, তাহলে দেখো, তাহলে আমি নেক্সট এবারে সেটা করব। মানে মানে আমি আবার বলছি যে যখন ভেপার প্রেসার নিয়ে আলোচনা হয়েছে তখন আমি বলেছিলাম যে যখন টেম্পারেচার তুমি বাড়াচ্ছ ভেপার প্রেসার বাড়ছে, এবার বাড়তে 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 যখন ভেপার প্রেসারটা অ্যাটমসফিয়ারিক প্রেসারের সঙ্গে সমান হয়ে যায় তখন অ্যাকচুয়ালি লিকুইডটা বয়েল করে। তার মানে যার ভেপার প্রেসারটা বেশি তার সাডেনলি বয়েলিং পয়েন্ট কম হবে, কারণ এক্সটার্নাল প্রেসারটা কিন্তু 1 অ্যাটমসফিয়ার তুমি ধরে নাও সেটাই রিচ করতে হবে। যার অলরেডি ভেপার প্রেসারটা বেশি তার ক্ষেত্রে কম টেম্পারেচার বাড়ালেই হচ্ছে ওইটা তুমি রিচ করে যেতে পারবে। সেই জন্য জাস্ট অবভিয়াস ব্যাপার যেটা, যার ভেপার প্রেসার বেশি তার বয়েলিং পয়েন্টটা কম। তুমি যদি এবারে একটা এই বয়েলিং পয়েন্ট ভার্সেস কম্পোজিশন ডায়াগ্রাম, এইটা আমি বলি একবার এইটা লিখে দিচ্ছি, বয়েলিং পয়েন্ট ভার্সেস কম্পোজিশন ডায়াগ্রাম। আচ্ছা, এর যে এক্সপ্লেনেশনের যে প্রিন্সিপালটা খুব সহজ। দেখো তোমরা এই যে ক্ল্যাপেরন ইকুয়েশন বা ক্লসিয়াস ক্ল্যাপেরন ইকুয়েশন এসব পড়েছিলে, সেইখানে কিন্তু তুমি দেখো বয়েলিং পয়েন্টের সঙ্গে ভেপার প্রেসারের কি সম্পর্ক তুমি দেখেছিলে, সেটা জেনারেলাইজ ক্ল্যাপেরন ইকুয়েশন থেকে। আর যেহেতু একটা লিকুইড ভেপার ইকুইলিব্রিয়ামের কথা হচ্ছে, একটা কনডেন্স ফেজ ভার্সেস একটা ভেপার ফেজের ইকুইলিব্রিয়ামের কথা হচ্ছে তোমার বেসিক্যালি ক্লসিয়াস ক্ল্যাপেরন ইকুয়েশন। তাহলে আমি এখানে জিনিস একটা বলি যে যে হায়ার দ্য ভেপার প্রেসার, এটা একটুখানি বলে নিই, হায়ার দ্য ভেপার প্রেসার, দু একটা পয়েন্ট একটুখানি বলে নিই। ভেপার প্রেসার লোয়ার ইজ দ্য বয়লিং পয়েন্ট। হ্যাঁ, হায়ার দ্য ভেপার প্রেসার লোয়ার ইজ দ্য বয়লিং পয়েন্ট। আচ্ছা দেখো, এই হায়ার দ্য ভেপার প্রেসার লোয়ার ইজ দ্য বয়লিং পয়েন্ট, তাহলে এবারে এ যেহেতু এইট মোর ভোলাটাইল যেহেতু ছিল, সেই জন্যে পি এ স্টারটা গ্রেটার দ্যান পিবি স্টার ছিল, অটোমেটিক্যালি টি এ স্টারটা লেস দ্যান টিভি স্টার হবে। এটা একটা পয়েন্ট তুমি প্রথম মাথায় রাখবে। অর্থাৎ আমি যদি এদিকে ধরো পিওর এ, এদিকে পিওর বি বলি, এইটা পিওর এ এটা পিওর বি, হ্যাঁ, তাহলে এইটা যদি তোমার টি এ স্টার হয় এইটাও তুমি টি বি স্টার লিখবো।
এদিকে আমি আলটিমেটলি টিটাকে প্লট করব এখানে ওভারঅল প্রেশারটাকে ধরো ফিক্স করে দিয়ে। দেখো তাহলে মানে আগেরটা যখন ভেপার প্রেশার ওয়াই অ্যাক্সিস বরাবর প্লট করেছিলে তখন এ এর ভেপার প্রেশারটা উপরে ছিল, বি এর ভেপার প্রেশারটা নিচে ছিল, কিন্তু বয়লিং পয়েন্টের ক্ষেত্রে কিন্তু সেটাকে পাল্টে যাবে, এটা এক নম্বর। আর এই মানে তোমার বয়লিং পয়েন্ট ডিপেন্ডস অন ভেপার প্রেশার অ্যাকর্ডিং টু একদম ক্লসিয়াস ক্ল্যাপেরন ইকুয়েশনে লিখে দিচ্ছি, ক্লসিয়াস ক্ল্যাপেরন ইকুয়েশন। ক্লসিয়াস ক্ল্যাপেরন ইকুয়েশন তুমি দেখেছো, সেই ক্লসিয়াস ক্ল্যাপেরন ইকুয়েশনে তোমার ভেপার প্রেশারটা এর সাথে বয়লিং পয়েন্টটা ভেপার প্রেশারের সঙ্গে কেমন করে চেঞ্জ হবে সেটা তুমি জানো। ওই যেটা এরকম ছিল না, ডিএলএন পি বাই ডিটি, সেটা হচ্ছে ডেল্টা এইচ বার ভেপোরাইজেশন বাই আরটি স্কয়ার, মনে পড়ছে এটা? তার মানে এখানে টিটা হচ্ছে বয়লিং পয়েন্ট আর পিটা হচ্ছে ভেপার প্রেশার, তার মানে ভেপার প্রেশারের সঙ্গে বয়লিং পয়েন্টের সম্পর্কটা তুমি এখান থেকে পেয়ে যাবে। তাহলে এবারে দেখো তুমি অলরেডি তো ভেপার প্রেশার বাড়ছে কম্পোজিশন তার ইকুয়েশনগুলো পেয়ে গিয়েছিলে, ভেপার প্রেশারটা কম্পোজিশনের সঙ্গে কেমন করে ভ্যারি করে সেই ইকুয়েশন তুমি পেয়ে গিয়েছিলে। তাহলে আমি যদি এই ইকুয়েশন থেকে ভেপার প্রেশারের সঙ্গে বয়লিং পয়েন্টের সম্পর্ক পেয়ে যাই, তাহলে বয়লিং পয়েন্টের সঙ্গে কম্পোজিশনের সম্পর্ক পেয়ে যাব। আমি আবার বলছি যে দেখো তুমি অলরেডি বয়লিং পয়েন্ট বাড়ছে কম্পোজিশন ছবি এঁকেছো, তাই তো? তার মানে কি বয়লিং পয়েন্টের সঙ্গে কম্পোজিশনের সরি ভেপার প্রেশারের সঙ্গে ভেপার প্রেশার বাড়ছে কম্পোজিশন ছবি তুমি অলরেডি এঁকেছো, তার মানে ভেপার প্রেশারের সঙ্গে কম্পোজিশনটা কেমন করে রিলেটেড তুমি জানো। আর আবার ক্লসিয়াস ক্ল্যাপেরন ইকুয়েশন থেকে বয়লিং পয়েন্টটা ভেপার প্রেশারের সঙ্গে কেমন করে রিলেটেড তুমি জানলে, তার মানে বয়লিং পয়েন্টটা কম্পোজিশনের সঙ্গে কেমন করে রিলেটেড তুমি সেটাও জেনে যাবে। আর জেনে যাওয়ার পরে তুমি যদি ছবিটা আঁকো তাহলে এর যে করসপন্ডিং ম্যাথামেটিক্যাল ইকুয়েশনটা কমপ্লিকেটেড, সেই জন্য সেই ঝামেলার মধ্যে আমি যাবো না। তাহলে যদি তুমি ছবিটা আঁকো তাহলে ছবিটা দেখতে হবে এরকম। সরি মানে এটা মানে উপরে চলে গেল। এইরকম দেখতে তোমার ছবি হবে। আচ্ছা এখানে এই মাঝের জায়গাটা হচ্ছে লিকুইড ভেপার কোএক্সিস্ট করছে। আচ্ছা এবারে দেখো এই উপরের যে লাইনটা, এই উপরের লাইনটা এখন হয়ে গেছে তোমার ভেপোরাস লাইন। কেন? কারণ দেখো টেম্পারেচারটা এই ইকুইলিব্রিয়াম টেম্পারেচার উপরে থাকলে কি শুধুমাত্র ভেপার এক্সিস্ট করবে, মানে এই পয়েন্ট এইখানে কি করে শুধুমাত্র ভেপার এক্সিস্ট করে। আবার এই যে লাইনটা, এই লাইনটা হচ্ছে তোমার লিকুইড লাইন। কেন? কারণ দেখো টেম্পারেচারটা যদি বয়লিং পয়েন্টের নিচে থাকে কি হবে, শুধুমাত্র লিকুইড এক্সিস্ট করবে, তার মানে নিচটা হচ্ছে শুধুমাত্র লিকুইড এক্সিস্ট করে। তাহলে আগে উল্টে গেল, কিন্তু আগেরটা হচ্ছে নিচে ছিল ভেপার এক্সিস্ট করে, নিচটা হচ্ছে ভেপার, উপরটা হচ্ছে লিকুইড, নিচেরটা হচ্ছে ভেপার লাইন, উপরটা হচ্ছে লিকুইডাস লাইন। এখানে পুরো পাল্টে গেল, কিন্তু এখানে নিচে লিকুইড, উপরটা হচ্ছে ভেপার, উপরটা ভেপারাস লাইন, নিচটা হচ্ছে লিকুইডাস লাইন, আর মাঝে হচ্ছে লিকুইড ভেপার কোএক্সিস্ট করছে। আচ্ছা অবভিয়াসলি একটা কনস্ট্যান্ট মানে কম্পোজিশন, এদিকে তো কম্পোজিশন প্লট করছো, কম্পোজিশনের সঙ্গে প্যারালাল যে লাইনটা সেটা হচ্ছে তোমার টাই লাইন, আর কনস্ট্যান্ট কম্পোজিশন যে লাইনটা সেটা হচ্ছে তোমার আইসোপ্লেন। তাহলে দেখো জাস্ট বয়লিং পয়েন্ট ভার্সেস কম্পোজিশন ডায়াগ্রামটা আমি আঁকলাম। এই আগেরটা যেমন ইকুয়েশনটা পি ভার্সেস এক্স এ বা পি ভার্সেস এক্স বি, পি ভার্সেস ওয়াই এ বা পি ভার্সেস ওয়াই বি, তার ইকুয়েশনগুলোকে তৈরি করে তারপর ছবি আঁকলাম। এখানে আমি ইকুয়েশনগুলোকে তৈরি করলাম, জাস্ট একটা কোয়ালিটেটিভ ছবি আঁকলাম যে ছবিটা এরকম হয়, ফর দ্য টাইম বিং তুমি মেনে নাও। কারণ এর ক্ষেত্রে আমাদের দেখবে অঙ্কটাকে কষা আছে, তুমি যদি এই মানে ক্লসিয়াস ক্ল্যাপেরন ইকুয়েশন থেকে বয়লিং পয়েন্টটা ভেপার প্রেশারের উপর কেমন করে নির্ভর করছে সেটাকে বের করলে, তারপর সেই বয়লিং পয়েন্টটা কম্পোজিশনের উপর, সেই ভেপার প্রেশারটা বয়লিং কম্পোজিশনের উপরে কেমন করে ডিপেন্ড করছে সেটা তুমি জানো, সেখান থেকে বয়লিং পয়েন্টটা কম্পোজিশনের উপরে কেমন করে ডিপেন্ড করবে সেটা তুমি বের করতে পারবে। সেই ইকুয়েশনটা এক্সিস্ট করে, এটা এক্সপোনেনশিয়াল ইকুয়েশন হবে, বেশ কমপ্লিকেটেড দেখতে। সেই ইকুয়েশনটা করে ফেলার পরেও সেই ইকুয়েশন থেকে যে ছবিটা
তোমার মানে একদম পরিষ্কার দেখে বুঝতে পারবে, সেটা কিন্তু হবে না। কিন্তু ওই ঝামেলার মধ্যে আমি যাচ্ছি না। জাস্ট ফর দ্য টাইম বিং তুমি মেনে নাও যে বয়লিং পয়েন্ট বা কম্পোজিশন ডায়াগ্রামটা এরকম দেখতে হবে। এখানে জাস্ট ওই লজিকটাকে মাথায় রাখো যে ভেপার প্রেশার বাড়লে বয়লিং পয়েন্টটা কমে। সেই সব জিনিসগুলোকে মাথায় রাখলে লিকুইডেশন, ভেপার কোথায় কি চেঞ্জেস হলো, হ্যাঁ? এইসব ব্যাপারগুলো জাস্ট দেখে নিতে পারছো আর কি। আর এক্ষেত্রেও যে ফেজ রুলের যে ইউজটা, তুমি যদি এই ৩ টে রিজিয়ন তুমি ভাবো, ধরো এইটা ১ নম্বর রিজিয়ন, এটা ২ নম্বর রিজিয়ন, আর মাঝে থেকে ৩ নম্বর রিজিয়ন ভাবো, হ্যাঁ? তাহলে ফেজ রুলটা ঠিক একই রকমভাবে অ্যাপ্লিকেবল হবে, হ্যাঁ? তারপরে তুমি ধরো ৩ টে পয়েন্ট যদি কনসিডার করো, এই ধরো লেটস সে এই ভেপোরাস লাইন, সেখানে একটা পার্টিকুলার পয়েন্ট ধরে নাও তোমার ভি, একটা পার্টিকুলার ধরো এ, আর লিকুইডাস লাইন এটা ধরো তোমার এল, এগুলো হয় তোমার, হ্যাঁ? তাহলে এই যে ভেপোরাস লাইন থেকে যে লেন্থ আর কি ভি, এটা সেটা হচ্ছে অ্যামাউন্ট অফ লিকুইড তার সঙ্গে প্রপোর্শনাল। আর এল থেকে এ যেটা আসছো, হ্যাঁ, সেই যে লেন্থটা সেটা হচ্ছে অ্যামাউন্ট অফ ভেপার প্রডিউস তার সঙ্গে প্রপোর্শনাল। সেটা থেকে লিভার রুলটা যেমন করে ব্যবহৃত হয়, সবটাই তুমি এখান থেকে পেয়ে যাচ্ছ। ঠিক আছে, বোঝা গেল এই জায়গাটা? আচ্ছা আচ্ছা, এবার একটা ব্যাপার দেখো, তুমি এই যে লিকুইড ভেপার, এই যে ইকুইলিব্রিয়ামের জায়গাটা তুমি বলছো, এখানে লিকুইড ভেপার কোএক্সিস্ট করে, হ্যাঁ, এটা আচ্ছা। এবারে লিকুইড ভেপার কোএক্সিস্ট করছে কেন? কারণ লিকুইড মানে আচ্ছা, তার আগে আমি একটু আগে থেকে বলি। ধরো লেটস এই যে এ আর বি, তুমি দুটোই ভোলাটাইল ধরেছিলে, তার দুটোই কিন্তু ভোলাটাইল তুমি ধরো, তাহলে ভেপার ফেজে দুজনেই থাকবে। তাহলে এবারে লিকুইড ফেজে এ আর বি এর একটা মোল ফ্র্যাকশনের রেশিও আছে। আচ্ছা, আবার ভেপার ফেজে এ আর বি তার একটা মোল ফ্র্যাকশনের রেশিও হবে। এবারে কথা হচ্ছে যে লিকুইড ফেজে এ আর বি এর মোল ফ্র্যাকশনের রেশিও আর ভেপার ফেজে এ আর বি এর মোল ফ্র্যাকশনের রেশিও, এই দুটো কি কখনো কম্পেয়ার করে আমি দেখেছি? মানে এক্স এ বাই এক্স বি আর ওয়াই এ বাই ওয়াই বি, এই কম্পারিজনটা আমি কখনো করেছি কি? এটা হচ্ছে কথা। সাডেনলি এই কম্পোজিশন, এই কম্পারিজনটা আমি এখনো করি না। এখন সেই কম্পারিজনটা আমাকে করতে হবে। কম্পারিজনটা করলে যেটা আমার সুবিধা হবে সেটা হচ্ছে এই যে, ধরো তুমি যদি ফ্র্যাকশনাল ডিস্টিলেশন করতে চাও, ফ্র্যাকশনাল ডিস্টিলেশন করতে চাইলে তোমায় কি করতে হচ্ছে না, একটা লিকুইড মিক্সচার আছে, তুমি তাকে হিট করছো, করে বয়েল করছো, করে ভেপারটা তৈরি হচ্ছে, ভেপারটাকে কনডেন্স করছো, কনডেন্স করে তুমি আবার লিকুইড করে নিচ্ছ। এবার কথাটা হচ্ছে আগে যে লিকুইডটা ছিল সেখানে এ আর বি এর যে মোল ফ্র্যাকশনের রেশিও, তোমার যেটা ভেপার হিসেবে চলে গেল, যেটাকে তুমি আবার কনডেন্স করে লিকুইড বানিয়ে নিচ্ছ, সেখানে এ আর বি এর মোল ফ্র্যাকশন রেশিও, এই দুটো রেশিও নির্ভর করবে জাস্ট লিকুইড ফেজে এ আর বি এর মোল ফ্র্যাকশনের রেশিও, আর ভেপার ফেজে এ আর বি এর মোল ফ্র্যাকশন রেশিও তার উপর। ঠিক আছে? মানে যেটা স্বাভাবিক লজিক সেটা হচ্ছে এই যে, যদি এ আর বি তাদের ভোলাটিলিটি ডিফারেন্স থাকে বা তাদের বয়লিং পয়েন্টের ডিফারেন্স থাকে, তাহলে যে মোর ভোলাটাইল বা যার বয়লিং পয়েন্ট কম, সে সাডেনলি ভেপার ফেজে বেশি যাবে। তাহলে আমি একটা এ আর বি তার মিক্সচারকে ধর গরম করলাম, করে ভেপার তৈরি করলাম, যে বেশি ভোলাটাইল, অর্থাৎ যার বয়লিং পয়েন্টটা কম, অর্থাৎ যার ভেপার প্রেশারটা বেশি, সে ভেপার ফেজে বেশি চলে গেল। এবারে সেই ভেপারটাকে যখন তুমি কনডেন্স করে নতুন একটা লিকুইড বানালে, এই নতুন লিকুইডে কিন্তু এর মোল ফ্র্যাকশনটা বেড়ে গেছে দেন বি, যদি এ যদি মোর ভোলাটাইল হয়। আর ওই লিকুইডটাকে তুমি নাও, যেটা ডিস্টিল করে তুমি পেলে, সেটাকে আবার ওই একই কাজটাকে করো, একই কাজটাকে করলে আবার ভেপার ফেজে যেটা মোর ভোলাটাইল সাবস্টেন্স সেটা বেশি চলে যাবে। সেটা মোর ভোলাটাইল সাবস্টেন্স বেশি চলে গেল মানে হচ্ছে তার করসপন্ডিং যে ওটাকে যদি কনডেন্স করে তুমি লিকুইড করো, তা দেখো তুমি এইভাবে আস্তে আস্তে যখন করতে থাকছো, কি দেখতে পাচ্ছ যে মোর ভোলাটাইল সাবস্টেন্সটা সেটা তোমার ওই ডিস্টিলড হয়ে চলে যাবে, আর লেস ভোলাটাইল সাবস্টেন্সটা লিকুইড হয়ে তোমার চলে আসবে। এটাই বেসিক্যালি জাস্ট ফ্র্যাকশনাল ডিস্টিলেশনের প্রিন্সিপল। সেইটার জন্য আমি একটুখানি, এমনি পরে খুব ভালো অঙ্ক আছে, সেটা আমরা পরে বলবো। এখন জাস্ট তোমাকে একটুখানি বলে নিই যে, ধরো যদি প্রিন্সিপাল অফ ফ্র্যাকশনাল ডিস্টিলেশনটাকে দেখো, দেখো তুমি জাস্ট এইভাবে ব্যাপারটাকে দেখো। ধরো আমি বললাম যে এক্স এটা হচ্ছে তোমার মোল ফ্র্যাকশন অফ এ
ইন লিকুইড ফেজ, ওয়াইটা হচ্ছে মোল ফ্র্যাকশনস অফ এ ইন ভেপার ফেজ। তুমি এক কাজ করো, ধরো তুমি ওয়াই এ বাই এক্স এ এটা ক্যালকুলেট করতে চাইছো, ওয়াই এ বাই এক্স এ, ঠিক আছে? আচ্ছা, ওয়াই এ বাই এক্স যখন তুমি ক্যালকুলেট করবে, এটা খেয়াল করো, ওয়াই এটা হচ্ছে তোমার পি এ বাই টোটাল পি, নিচে এক্স এটা আছে। আচ্ছা, পি এটা হচ্ছে এক্স এ ইন্টু পি এ স্টার, এইটা, আর নিচে এক্স এ, আবার পিটা হচ্ছে এক্স এ পি এ স্টার প্লাস এক্স বি পি বি স্টার, এইটা, ঠিক আছে? তাহলে এখানে এক্স এক্স কেটে চলে গেল, তাহলে তুমি এটাকে লিখতে পারছো, দেখো পি এ স্টার বাই, না দাঁড়া এক সেকেন্ড, এটাকে এইভাবে না লিখে এইভাবে লিখে নিলে ভালো হয়। এক সেকেন্ড, আর একটু সহজ করে লিখে ফেলা যায়। আচ্ছা, ওয়াই এটা কি, ওয়াই এ থেকে আরো সহজে হয়ে যাবে। ওয়াই এটা কি, ওয়াই তো পি এ বাই পি, মানে এটা বেসিক্যালি মোল ফ্র্যাকশনস অফ এ ইন ভেপার ফেজ। তো তাহলে ডালটন ল পার্শিয়াল প্রেসার থেকে তোমার ভেপার ফেজে এর পার্শিয়াল প্রেসার বাই টোটাল প্রেসার, যেটা সেটা এই যে রেশিওটা, সেটা ওয়াই এ তোমার দিয়ে দিচ্ছে এটা। তাহলে এবারে এক্স এটা এখানে ভাগ করে দাও, তাহলে ওয়াই এ বাই এক্স এ যখন করলে সেটা কত হচ্ছে না, পি এ স্টার ডিভাইডেড বাই এক্স এ পি এ স্টার প্লাস এক্স বি পি বি স্টার। আর পি এ স্টার দিয়ে যদি আবার উপর নিচে ভাগ করে দাও, সেটা হয়ে যাচ্ছে এক্স এ প্লাস এক্স বি ইন্টু পি এ স্টার ইন্টু পি বি স্টার। আচ্ছা, এবারে দেখো যদি এমন হতো যে ইফ এ ইজ মোর ভোলাটাইল দ্যান বি, দেন পি এ স্টারটা গ্রেটার দ্যান পি বি স্টার হবে, অর্থাৎ টি এ স্টারটা লেস দ্যান টি বি স্টার হবে। তাহলে এবারে দেখো এখানে যে ইফ এ ইজ মোর ভোলাটাইল দ্যান বি, তাহলে পি এ স্টার যদি গ্রেটার দ্যান পি বি স্টার হয়ে যাচ্ছে, তাহলে পি এ স্টার বাই পি বি স্টার এটা গ্রেটার দ্যান 1 হয়ে গেল। অর্থাৎ তুমি খেয়াল করো যে এক্স বি পি এ স্টার বাই পি বি স্টার গ্রেটার দ্যান এক্স বি হয়ে যাবে, और एक्स ए प्लस एक्स बी इंटू पी ए स्टार बाई पी बी स्टार ग्रेटर देन एक्स ए प्लस एक्स बी হয়ে যাবে। और আচ্ছা, এক্স এ প্লাস এক্স বি দুটো মোল ফ্র্যাকশনের যোগ করে সেটা হচ্ছে 1, অর্থাৎ এক্স এ প্লাস এক্স বি পি এ স্টার বাই পি বি স্টার এটা তোমার বেসিক্যালি গ্রেটার দেন 1 হয়ে যাবে। তা যদি হয় তাহলে এই ইকুয়েশনে বসালে কি হচ্ছে, দেখো 1 বাই এক্স এ প্লাস এক্স বি ইন্টু পি বি স্টার বাই পি এ স্টার বাই পি বি স্টার, এই জিনিসটা যদি একের থেকে বেশি হয়ে যায়, তার মানে পরিষ্কার বোঝা গেল যে ওয়াই এ বাই ওয়াই বি এই যে রেশিওটা, এইটা, এটা বেসিক্যালি তোমার লেস দ্যান, সরি এক সেকেন্ড, এটা কি করলাম আমি, এইটা এই রেশিও এটা একটু ভুল করা হয়েছে, এটা পি বি স্টার বাই পি এ স্টার আছে না, আমি তো পি এ স্টার দিয়ে ভাগ করছি তো না, এটা পি এ স্টার দিয়ে ভাগ করছে, এটা 1 মানে এক্স এটা এটা হচ্ছে পি বি স্টার বাই পি এ স্টার হবে। ও এইটা তাহলে এইটা একটুখানি এটা উল্টো দিক দিয়ে করা উচিত, এটা এক সেকেন্ড। হ্যাঁ দেখো, তো এই মোর ভোলাটাইল দেন বি, তাহলে পি এ স্টারটা গ্রেটার দেন পি বি স্টার যদি হয়, তাহলে পি বি স্টার বাই পি এ স্টার এইটা
তাহলে লেস দ্যান 1। তারপরে দুদিকে তুমি এক্স বি যদি গুণ করে দাও, এক্স বি ইন্টু পিবি স্টার বাই পি এ স্টার, এটা কি হবে? এটা লেস দ্যান এক্স বি হয়ে যাবে। তারপরে এক্স এ যদি যোগ করে দাও, এক্স এ প্লাস এক্স বি ইন্টু পিবি স্টার বাই পি এ স্টার, এইটা এটা লেস দ্যান কি হবে? এক্স এ প্লাস এক্স বি হয়ে যাবে। তার মানে এক্স এ প্লাস এক্স বি আবার যেহেতু 1, তার মানে এক্স এ প্লাস এক্স বি ইন্টু পি বি স্টার বাই পি এ স্টার, এইটা এটা বেসিক্যালি তোমার লেস দ্যান 1 হয়ে গেল। তাহলে দেখো খেয়াল করে, তাহলে এই যে ইকুয়েশনে ওয়াই এ বাই ওয়াই বি যখন তুমি বলছো, ওয়াই বাই ওয়াই বিটা যেহেতু তোমার এটা ছিল 1 বাই এক্স এ প্লাস এক্স বি ইন্টু পি বি স্টার বাই পি এ স্টার, সেটা বেসিক্যালি গ্রেটার দ্যান 1 হয়ে যাবে। অর্থাৎ কি করলাম, ওয়াই এ বাই এক্স এ, যেটা তো ওর কি হচ্ছে না, ওয়াই এটা দেখো গ্রেটার দ্যান এক্স এ হয়ে যাচ্ছে। ওয়াই এটা দেখো গ্রেটার দ্যান এক্স এ হয়ে গেছে। তার মানে কি? তার মানে হচ্ছে তুমি এই লিকুইড ফেজে এর মোল ফ্র্যাকশন আর ভেপার ফেজে এর মোল ফ্র্যাকশন যখন তুমি কম্পেয়ার করছো, তুমি দেখতে পাচ্ছ যে ভেপার ফেজে যেটা মোর ভোলাটাইল তার মোল ফ্র্যাকশনটা লিকুইড ফেজে তার যা মোল ফ্র্যাকশন তার থেকে বেশি থাকছে। এই যে অ্যানালিসিসটা থেকে তুমি কি বুঝতে পারলে না, আমি যখন মানে লিকুইড ফেজে এ আর বি আছে, ভেপার ফেজে এ আর বি আছে, কিন্তু লিকুইড ফেজে এর যা মোল ফ্র্যাকশন তার জন্য ভেপার ফেজে কিন্তু এর মোল ফ্র্যাকশনটা বেশি থাকছে। তার মানে এটা এখান থেকে তুমি যেটা বলতে পারছো যে ভেপার ফেজ ইজ richer by the more volatile substance. Vapor phase is richer by the more volatile substance. আচ্ছা, এবারে ঠিক উল্টো দিকে যদি তুমি বি গুলো কম্পেয়ার করছো, উল্টো দিকে যদি তুমি ধরো, মানে এটা করে দেখানোর দরকার নেই, তুমি ইজিলি দেখাতে পারো। আমি তো ওয়াই এ আর এক্স এ কম্পেয়ার করলাম, ঠিক একই রকম ভাবে কিন্তু ওয়াই বি আর এক্স বি কম্পেয়ার করতে, তা তুমি যেটা দেখতে পেতে সেটা হচ্ছে ওয়াই বিটা লেস দ্যান এক্স বি হতো। সিমিলারলি এটা দেখানো যায়, it can be shown that liquid phase is richer by less volatile substance. হ্যাঁ, তা কি হলো না, লিকুইড ফেজ ইজ রিচার বাই লেস ভোলাটাইল সাবস্টেন্স আর ভেপার ফেজ রিচার বাই মোর ভোলাটাইল সাবস্টেন্স। আর এইটা পরবর্তীকালে এটা ইম্পর্টেন্ট একটা মানে ল, যেটা কর্নওয়ালিস রুল, সেই কর্নওয়ালিস রুলস আমরা আলাদা করে ভালো করে পড়বো। ডুয়েম মার্কুলিস ইকুয়েশন একটা ইকুয়েশন আছে, সেখান থেকে কর্নওয়ালিস রুলস আমি পরে আলাদা করে বলবো। তাহলে এইটা অ্যাকচুয়ালি একটা মানে আমি লিখে রাখছি, কিন্তু এইটা আমি পরে আবার আলোচনা করব। এটাকে বলা হয় কর্নওয়ালিস রুলস, KONOWALLS, কর্নওয়ালিস, WALOFS, একে বলে কর্নওয়ালিস রুল। ঠিক আছে, হ্যাঁ, এটা কর্নওয়ালিস রুলস। কর্নওয়ালিস রুলস বলতে ভেপার ফেজটা হচ্ছে মোর ভোলাটাইল সাবস্টেন্সে রিচ হবে, আর লিকুইড ফেজটা হচ্ছে লেস ভোলাটাইল সাবস্টেন্সে রিচ হবে। তাহলে এবারে তুমি দেখো, এবারে তুমি একটা লিকুইড নিয়েছিলে, সেই লিকুইডটাকে তুমি ভেপোরাইজ করো, তাহলে লিকুইডটাকে ভেপোরাইজ করো, তাহলে ভেপারে কে যাবে? মোর ভোলাটাইল সাবস্টেন্সটা বেশি যাবে, লেস ভোলাটাইল সাবস্টেন্সটা কম যাবে। তা তুমি হয়তো এরকম একটা করলে যে যেখানে তুমি ধরো একটা লিকুইড ফেজে এ আর বি এর মোল ফ্র্যাকশনের রেশিওটা 50-50 ছিল, এবার সেইটা যখন তোমার ভেপারে কনভার্টেড হচ্ছে, তখন কিন্তু এই যদি মোর ভোলাটাইল থাকে, দেখা যাচ্ছে ভেপার ফেজে এর মোল ফ্র্যাকশনটা 0.6 হয়ে যাচ্ছে, বি এর মোল ফ্র্যাকশনটা হচ্ছে 0.4 হয়ে যাচ্ছে। তাহলে তুমি জাস্ট গরম করে যে ভেপারটা তৈরি হলো তাকে তুমি আবার কনডেন্স করে, মানে ডিস্টিলড হয়ে গেল, তাকে তুমি কনডেন্স করে যে নতুন লিকুইডটা বানালে, সেখানে মোর ভোলাটাইল সাবস্টেন্সটা বেশি আছে দেন দ্য লেস ভোলাটাইল সাবস্টেন্স। ওটা তুমি নাও, এখন 60-40 হয়ে গেছে, আবার ওই রকম ভাবে ভেপোরাইজ করে 70-30 হলো,
আবার করো 80-20 করলো, আবার করো 90-10 হলো, তাহলে এইরকম ভাবে কয়েকবার করলে তুমি আলটিমেটলি এটা পাবে, যেটা ডিস্টিল হয়ে বেরিয়ে গেল সেটা হচ্ছে মোর ভোলাটাইল সাবস্টেন্সটা, আর যেটা ডিস্টিল হয়ে গেল না সেটা হচ্ছে লেস ভোলাটাইল সাবস্টেন্স। মদ দই থেকে শুরু করে বা তোমার লিকুইড মিক্সার সেপারেশনের রেসপেক্টে হচ্ছে প্রত্যেক ক্ষেত্রে হচ্ছে এই প্রিন্সিপালটাকে কাজে লাগানো হয়। তার মানে এই যেটা আমি বলেছি সেইটা অ্যাকচুয়ালি তোমার এই ফ্র্যাকশনাল ডিস্টিলেশনের মূল প্রিন্সিপাল। এবারে ফ্র্যাকশনাল ডিস্টিলেশন কত রকমের হতে পারে সেইটা আমরা এবারে আলোচনা করব। যে ফ্র্যাকশনাল ডিস্টিলেশন মূলত দু রকমের হয়। এইটা তাহলে দেখো মানে আলটিমেট উদ্দেশ্যটা হচ্ছে তোমার লিকুইডটাকে ভেপারে কনভার্ট করতে হবে। তাহলে লিকুইডটাকে ভেপারে কনভার্ট করার দুটো রাস্তা। একটা হচ্ছে প্রেশারটাকে কনস্ট্যান্ট রেখে তুমি টেম্পারেচারটাকে বাড়াও, তাকে বলবো আইসোবারিক। মানে প্রেশারটা কনস্ট্যান্ট রেখেছি, টেম্পারেচারটাকে বাড়াচ্ছে, তো আইসোবারিক ফ্র্যাকশনাল ডিস্টিলেশন। এটাই মূলত অর্ডিনারি ভাটিখানা বা ইত্যাদিতে মদ যে তৈরি হয় এই প্রিন্সিপালটাকে কাজে লাগানো হয়। ল্যাবরেটরি থেকে ফ্র্যাকশনাল ডিস্টিলেশন করো, এই প্রিন্সিপালটা কাজে লাগানো হয়। অ্যারোমেটিক প্রেশারটা কনস্ট্যান্ট আছে, তুমি টেম্পারেচারটাকে বাড়িয়ে এই ডিস্টিলেশনটাকে করছো। আরেকটা হচ্ছে তোমার টেম্পারেচারটাকে কনস্ট্যান্ট রেখে যদি কোনো কারণে ভেপারটাকে প্রেশারটাকে কমানো হয়, টেম্পারেচার কনস্ট্যান্ট রেখে যদি প্রেশার কমানো যায় তাহলে ভেপোরাইজ হতে পারে। তো তখন টেম্পারেচার কনস্ট্যান্ট রাখতে হবে, তাকে বলবো আইসোথার্মাল ফ্র্যাকশনাল ডিস্টিলেশন। এবারে আমার যে ছবিগুলোকে আমি করেছি দেখো, একটা হচ্ছে ভেপার প্রেসার বাড়ছে কম্পোজিশন ছবি, যেখানে টেম্পারেচারটা ফিক্সড রাখা ছিল। আর একটা হচ্ছে বয়লিং পয়েন্ট ভার্সেস কম্পোজিশন ছবি, যেখানে প্রেসারটাকে ফিক্সড রাখা ছিল। তাহলে এইখানে এই যে ছবিটা যেখানে প্রেসারটাকে ফিক্সড রাখা আছে, তুমি যেটা করতে পারো, জাস্ট তুমি দেখো লিকুইড থেকে ভেপারে যেতে গেলে কিছুই না, তুমি এরকম একটা জায়গা থেকে স্টার্ট করলে, করে আস্তে 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 তুমি টেম্পারেচারটাকে বাড়াচ্ছ, টেম্পারেচার বাড়িয়ে তাকে ভেপোরাইজ করলে। আর হয় এই পার্টিকুলার কেসে যদি তুমি করতে চাও, এক্ষেত্রে দেখো, এক্ষেত্রে তুমি যদি ভেপোরাইজ করতে চাও তবে কি করতে হচ্ছে, প্রেশারটা এরকম একটা জায়গা থেকে স্টার্ট করলে প্রেশারটা কমিয়ে 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 তুমি সেটাকে ভেপারে কনভার্ট করলে। তাহলে এই যে ডায়াগ্রাম, সেই ডায়াগ্রাম থেকে আমি অ্যাকচুয়ালি বুঝতে পারবো যেটা, সেটা হচ্ছে আইসো থার্মাল ফ্র্যাকশনাল ডিস্টিলেশন। আর এই বয়লিং পয়েন্ট বা কম্পোজিশন এই যে ডায়াগ্রাম, সেখান থেকে আমি অ্যাকচুয়ালি বুঝতে পারবো যেটা আইসোবারিক ফ্র্যাকশনাল ডিস্টিলেশন। তাহলে একটা হচ্ছে টেম্পারেচার বাড়িয়ে বাড়িয়ে করা, একটা হচ্ছে প্রেশার কমিয়ে কমিয়ে করা। এটা তাহলে এই যে জায়গাটা, এই জায়গাটা আজকাল সময় নেই, আমরা পরের দিনে হচ্ছে এই জায়গাটা নিয়ে অ্যাকচুয়ালি আলোচনা করব। যে নেক্সট ক্লাসে আমি কি কি করবো তাহলে বলি। আমি অনেকটা পার্টি আজকে করেছি, মানে আইডিয়াল সলিউশন সংক্রান্ত যেটা বলার সেটা আমরা প্রায় বলে ফেলেছি। তাহলে নেক্সট ক্লাস আমি যে জিনিসগুলোকে করব সেটা হচ্ছে যে এইটা একটুখানি বোঝাবো তোমাদেরকে আরেকবার, যে প্রথমে যেটা আমি বোঝাবো সেটা হচ্ছে ফ্র্যাকশনাল ডিস্টিলেশনের প্রিন্সিপালটা আমি প্রায় বলেই রাখলাম। ফ্র্যাকশনাল ডিস্টিলেশন এইটা তার প্রিন্সিপাল, সেটা প্রিন্সিপাল এইটা প্রথমে আলোচনা করব। আচ্ছা, এবারে এই এই রকম করে তুমি দেখবে ইন প্রিন্সিপাল দুটো লিকুইড আছে, সেই দুটো লিকুইড তুমি মানে একবারই এ করে ফেলতে পারবে, মানে মানে একদম পুরো সেপারেট করে ফেলতে পারবে। মানে যদি আইডিয়াল সলিউশন হয় তাহলে ফ্র্যাকশনাল ডিস্টিলেশন করে তুমি 100% পিওর সলভেন্ট এবং 100% পিওর সলিউট এআরবি পুরো 100% পিওর তুমি করে ফেলতে পারো আর কি। এটা কিন্তু বাস্তবে তুমি দেখবে যে সেটা সবসময় সম্ভব নয়, কারণ তখন ওই নন আইডিয়াল সলিউশন হয়, তখন অ্যাজিওট্রোপ বা এই ধরনের একটা জিনিস তৈরি হয় আর কি। সেটা তখন আমাকে ভাবতে হবে, সেটা আমি সেটা যাওয়ার আগে আর একটা জিনিস করে দেবো যেটা খুব সহজ, সেটা হচ্ছে যে মানে থার্মোডাইনামিক quantities due to আইডিয়াল সলিউশন বা আইডিয়াল মিক্সিং আর কি। হ্যাঁ, সেখানে ওই যে ডেল্টা এস মিক্সিং, ডেল্টা জি মিক্সিং, আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে তুমি দেখেছিলে, তো আইডিয়াল সলিউশনের ক্ষেত্রে কি হবে সেটা একটুখানি দেখা, ডেল্টা ভি মিক্সিং, ডেল্টা এইচ মিক্সিং, এগুলোকে ক্যালকুলেট করা এবং তার বিভিন্ন রকম ইন্টারপ্রিটেশন হবে এইটা। আর তারপর আমি এটা চলে যাব যে তোমার নন আইডিয়াল সলিউশন, নন আইডিয়াল সলিউশন
এইটা যে আলোচনা সেইখান থেকে যেটা মূল যে জায়গাটা থাকবে আর কি, হ্যাঁ, নন আইডিয়াল সলিউশন থেকে অ্যাজিওট্রপ তৈরি হবে। তুমি দেখবে যে একটা কনস্ট্যান্ট বয়েলিং মিক্সচার তুমি পেয়ে যাবে। মানে মানে যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে যখন ফ্র্যাকশনাল ডিস্টিলেশন করে আইডিয়াল সলিউশন হলে পিওর বি তুমি পেয়ে যেতে পারো, কিন্তু নন আইডিয়াল সলিউশন হলে তুমি পিওর পাবে না। যেমন জল আর ইথানল তুমি যদি তার ফ্র্যাকশনাল ডিস্টিলেশন করে দেবে 96% ইথানল আর 4% জল হওয়ার পরে, তারপর তুমি যদি আরো টেম্পারেচার বাড়াও, তারা কনস্ট্যান্ট বয়েলিং মিক্সচার তৈরি করে, অর্থাৎ ভেপার ফেজে ওই কম্পোজিশনটা পুরো ফিক্স থেকে যায়, আর কম্পোজিশনটা পাল্টায় না। তখন একটা অ্যাজিওট্রপিক মিক্সড হবে, অ্যাজিওট্রপিক সলিউশন তৈরি হয় আর কি। সেই জায়গাটা এইটা আমাদের একটুখানি বুঝে নিতে হবে যে অ্যাজিওট্রপ জিনিসটা কি, ইত্যাদি। আর এই ডিস্টিলেশন বা ইত্যাদি সংক্রান্ত আমি যেটা আমি বলে গেলাম একটু আগে তোমাদের যে মানে ঠিক আছে, কর্নওয়ালিস রুল আমি একটুখানি বললাম, কিন্তু এর সঙ্গে আরো যেটা থাকে সেটা হচ্ছে তোমার ওই মানে ডুহেমস মার্গেলি ইকুয়েশন বলে একটা ইকুয়েশন আছে। ডুহেম মার্গেলিস ইকুয়েশন এইটাকে বোঝা, এবং এইখান থেকে কর্নওয়ালিস রুলটা আরেকবার বোঝা। এটা নেক্সট ক্লাসে আমরা মূলত এই কটা জিনিস আলোচনা করার চেষ্টা করবো আর কি। এগুলো সহজেই হয়ে যাবে, ফ্র্যাকশনাল ডিস্টিলেশন এটা প্রায় হয়েই গেছে, এটা খুব অল্প সময় লাগবে। আচ্ছা, থার্মোডাইনামিক কোয়ান্টিটি ডিউ টু আইডিয়াল সলিউশন বা আইডিয়াল সলিউশন মিক্সিং আর আইডিয়াল মিক্সিং, এই যে অঙ্কটা, সেই অঙ্কটা প্রায় আমাদের হয়েছিল আইডিয়াল গ্যাস মিক্সিং এর ক্ষেত্রে তুমি করেছিলে। বাকি জিনিসটা অটোমেটিক্যালি জাস্ট বলে তাড়াতাড়ি করে বলে দেওয়া হবে। মূলত দুটো জিনিস আমাদের পরের দিন করতে হবে, সেটা হচ্ছে নন আইডিয়াল সলিউশন, সেখান থেকে অ্যাজিওট্রপের কনসেপ্টটা একটুখানি বুঝতে হবে। আর ডুয়েল মার্গুলিস ইকুয়েশন, সেখান থেকে অনেকগুলো জিনিস বোঝা যায় আর কি। একটা বাইনারি সলিউশনের ক্ষেত্রে একজন যদি আইডিয়ালি বিহেভ করে, অন্যজন আইডিয়ালি বিহেভ করবে, একজনের পজিটিভ ডেভিয়েশন হলে অন্যজনের পজিটিভ ডেভিয়েশন হবে, একজনের নেগেটিভ ডেভিয়েশন হলে অন্যজনের নেগেটিভ ডেভিয়েশন হবে। এইটা নিয়ে একটু আলোচনা করার জায়গা আছে। আর সেখান থেকে তোমার কর্নওয়ালিস রুলটা আরেকবার বলবো। হ্যাঁ, এটা কর্নওয়ালিস একবার বললাম যে মোর ভোলাটাইল সাবস্টেন্স দিয়ে হচ্ছে ভেপার ফেজটা রিচার হবে, আর লেস ভোলাটাইল সাবস্টেন্স দিয়ে লিকুইড ফেজটা রিচার হবে। সেটাকে একটুখানি জাস্ট টুয়েলভ মার্কুরি ইকুয়েশন থেকে ব্যাপারটাকে বুঝে নেওয়া আর কি, সেটাকে করবো। আর যদি টাইম পারমিট করে আরেকটা জিনিস একটুখানি করে নেবো, সেটা হচ্ছে হেনরিজ ল। এইটা করলেই হচ্ছে আমরা যে জিনিসটা পড়ছি যে তোমার ওই লিকুইড ভেপার ইকুইলিব্রিয়াম, যেটা সেই লিকুইড ভেপার ইকুইলিব্রিয়ামটা আমাদের পড়া হয়ে যাবে। তারপরে লিকুইড ইকুইলিব্রিয়াম চলে যেতে হবে, তারপরে হচ্ছে লিকুইড সলিড ইকুইলিব্রিয়ামে যেতে হবে। ঠিক আছে, এই কটা জিনিস করলে আমাদের হয়ে যাবে। ঠিক আছে, আর খানচারের ক্লাস হলেই মোটামুটি এই পার্টটা হয়ে যাবে আশা করা যায়। ঠিক আছে, তো দেখো যা সব আলোচনা হয়েছে তাতে কার কি অসুবিধা আছে একটু বলে নাও। ঠিক আছে সব।